আসসালামু আলাইকুম সবাইকে। রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে স্বাগত। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 অর্থাৎ গতিবিদ্যার গ্রাফ সম্পর্কিত আলোচনার হচ্ছে চতুর্থ পর্ব। তো এর আগেও আমরা এই গ্রাফ সম্পর্কিত আলোচনার 3টা লাইভ ক্লাস অলরেডি নিয়ে নিছি। ওকে, তো আমি ফারহান শেখ তোমাদের সাথে আজকে এই ক্লাসে সংযুক্ত থাকবো। তো তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানাই দাও যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো, এবং তোমরা কমেন্টে তোমাদের হচ্ছে জেলা বা তোমরা যে জায়গা থেকে ক্লাস করছো সেই জায়গার নামের পাশে ছোট্ট করে তোমার কলেজের নামটাও লিখে দিও। ওকে, তো একটু লেট হয়ে গেল, আসলে 4 মিনিট লেট হয়ে গেল আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে, আবহাওয়া জনিত সমস্যার কারণে। তো একটু আমাকে কমেন্টে জানাই দাও যে তোমরা ঠিক মতো লাইভটা দেখতে পাচ্ছো কিনা, আর অবশ্যই তোমরা কমেন্টে জানাই দাও যে তোমরা কে কোথা থেকে লাইভ ক্লাসটা সংযুক্ত হচ্ছে। ওকে, তো আজকে আমরা এই গ্রাফের অনেক কনসেপচুয়াল কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো মেইনলি আজকে আমাদের গ্রাফিক্যাল অ্যানালাইসিস বা হচ্ছে গতিবিদ্যার গ্রাফের এই আজকে আমাদের মানে শেষ লাইভ ক্লাস, মানে এই প্লেলিস্টটার বা এই টপিকটার লাস্ট লাইভ ক্লাস। এই জন্য এই ক্লাসটা একটু বড় হবে, তুলনামূলক একটু বড় হবে, কারণ আমরা অনেক কনসেপ্ট দেখব। এর সাথে আমরা অনেক হচ্ছে তোমার কি দেখবো বলো তো, অনেক হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখব। তো তোমরা লাইভ ক্লাসটা শুরুতে একটু শেয়ার করে দাও, কারণ লাইভ ক্লাসটা শুরু থেকে যদি শেয়ার তোমরা করে দাও তাহলে একদম শুরু থেকে সবাই লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারবে এবং সবাই এই সুন্দর ক্লাসটা উপভোগ করতে পারবে। ওকে, তো এর আগে আমরা 3টা লাইভ ক্লাস দিয়েছিলাম এই টপিকটার উপর, 3টা লাইভ ক্লাস। তো লাইভের শেষে আমি আমার এই লাইভের ডেসক্রিপশন বক্সে ওই 3টা লাইভ ক্লাসটা বা 3টা লাইভ ক্লাস সিরিয়ালি আমি লিংক আকারে দিয়ে দিব। ওকে, তো তোমরা একটু কমেন্ট করতে থাকো যে তোমরা কোথা থেকে আসছো। আমার সাথে আছে মোহাম্মদ আশিকুর রহমান ঢাকা থেকে, আমার সাথে সুধা ইয়াসমিন যুক্ত আছে, রোহান ভুইয়া আমাদের সাথে আছে, তাহমিদ ড্যানিয়েল, নুটফুন নাহার ভুইয়া, হুমাইরা জাহান। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাদের দেখি আমাদের একটা চ্যালেঞ্জ আমরা আজকে দেই, যেটা হচ্ছে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যতজন স্টুডেন্ট, দেখে একদম ক্লাসের শেষ পর্যন্ত আমরা ততজন থাকি কিনা। তো আমাদের চ্যালেঞ্জ আজকে এটাই যে ক্লাসের শুরুতে আমরা যতজন আসি একদম ক্লাস শেষ পর্যন্ত আমরা ততজন থাকি কিনা, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো এখানে হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে যে নরমালি হচ্ছে আমাদের আজকের ক্লাসটা বিশাল বড় হবে। বিশাল বড় হওয়ার রিজন হচ্ছে যে আজকে আমরা অনেকগুলো কনসেপচুয়াল ম্যাথ করব এবং এর পাশাপাশি আমরা কিছু এমসিকিউ সলভ করব। কারণ আমাদের এই ক্লাসটা বা আমি ক্লাসটা আসলে তিন টাইপের হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে 3টা ক্যাটাগরির স্টুডেন্টের জন্য আর কি করার চেষ্টা করছি। যেমন সদ্য যারা এবার এসএসসি পাস করলো তাদের জন্য, প্লাস যারা এবার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে তাদের জন্য, প্লাস যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তো তিন টাইপের যে আমরা হচ্ছে স্টুডেন্টরা আছি কলেজ লেভেলে, তো আমরা 3 টাইপের স্টুডেন্টরাও খুব সহজে এই ক্লাসটা দেখতে পারবো, কোনো সমস্যা হবে না। মানে এরকম কিছু না যে শুধুমাত্র এসএসসি পরীক্ষা যারা দিল তাদের জন্য এই ক্লাস, বা যারা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবে তাদের জন্য এই ক্লাস, বা যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। ওকে, তো 3টা টাইপের স্টুডেন্টসরাই আমরা খুব সহজে এই ক্লাসটা দেখতে পারবো এবং সবার জন্য আমার মনে হয় উপযোগী হবে। তো এই জন্য ঝটপট তোমরা শেয়ার করে দাও। তো শেয়ার করলে তোমাদের ফ্রেন্ডসরাও জেনে যাবে এবং তুমি যেমন উপকৃত হবা তোমার ফ্রেন্ডসরাও উপকৃত হবে। তো অনেকের এমন হতে পারে যে তুমি এখন হয়তো একটু ব্যস্ত, হয়তো তোমার দুপুরের খাবারটা বাকি, হয়তো তোমার অন্য কোনো কাজ থাকতে পারে। তো সেক্ষেত্রে তুমি যদি লাইভ ক্লাসটা শেয়ার করে দাও তোমার টাইমলাইনে সেটা থেকে যাবে। অতঃপর তুমি যখন কি করো বলো তো, তোমার যখন সময় হবে, তোমার যখন অবসর সময় হবে বা তুমি যখন লাইভ ক্লাসটা দেখার মতন তোমার হাতে টাইম থাকবে, তখন ইজিলি তুমি লাইভ ক্লাসটা দেখে নিতে পারবা। তো আমার ক্লাসটা আমি শুরু করে ফেলি। আমাদের সাথে অনেক মানুষ জয়েন করেছে। তো ওই যে আমাদের আজকে চ্যালেঞ্জ একটাই যে এখন যারা দেখছো লাইভ ক্লাসটা, এখন ঠিক যেই কয়জন সংখ্যক মানুষ তোমরা দেখছো লাইভ ক্লাসটা, শেষ পর্যন্ত তোমরা থাকো কিনা, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। ওকে, তো এখন মোর ওভার আমাদের এখানে প্রায় আমি দেখতে পাচ্ছি 450 জন দেখছো। আচ্ছা, তো দেখি শেষ পর্যন্ত আমরা থাকতে পারি কিনা, ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমরা ডেডিকেটেড হয়ে, আমরা দৃঢ় প্রত্যয়ী হয়ে শেষ পর্যন্ত আমরা ক্লাসে থাকতে পারি কিনা। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করার চেষ্টা করি। ওকে, তো একটু বলি, তো আমরা হচ্ছে গ্রাফ পড়ছিলাম, গ্রাফ।
তো লাস্ট ক্লাসে আমরা সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল সম্পর্কে আমরা কথা বলেছিলাম। সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল সম্পর্কে আমরা কথা বলেছিলাম। লাস্ট ক্লাসে আমরা ক্যালকুলাস পদ্ধতিতে এই সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটু সরণ ভার্সেস মানে আগের ক্লাসের একটু আমরা সামারি পড়ব। যেমন আগের ক্লাস থেকে আমরা কি জানতে পারছিলাম, মনে আছে কিনা জানি না, আমি একটু বলি। আগের ক্লাস থেকে আমরা কি জানতে তো আগের ক্লাস থেকে আমরা কি জানতে পেরেছিলাম? আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে বলতো? বেগ নির্দেশ করে। সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। তো আমরা একটু যদি গ্রাফটা একটু যদি আমরা দেখতে চাই, তো ধরলাম এটা আমাদের y অক্ষ, ধরলাম এটা আমাদের y অক্ষ, আর ধরলাম এটা আমাদের x অক্ষ। ওকে, তো x অক্ষে আমরা সময় বসালাম, টাইম t বসালাম, আর y অক্ষে আমরা সরণ s বসালাম। y অক্ষে আমরা সরণ s বসালাম, x অক্ষে আমরা সময় t বসালাম। আমি আরেকবার বলি, আজকে আমাদের গ্রাফের শেষ ক্লাস, এইজন্য ক্লাসের লেন্থটা বা ডিউরেশনটা অত্যন্ত বড় হবে। তো তোমরা যদি ধৈর্য, আচ্ছা একজন কমেন্ট করছো যে ভাইয়া ফোকাস ঠিক করেন, আমি লিখলে ফোকাস ঠিক হয়ে যাবে, আমি যখন লেখা শুরু করব তখন দেখবা ফোকাসটা ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। ওকে, আচ্ছা তো আমরা একটু দেখি। তো দেখো আমি যদি লেখা শুরু করি তখন ইনশাআল্লাহ এই যে দেখো ফোকাস ঠিক হয়ে গেছে। তো আমি লেখা শুরু করলেই ফোকাসটা ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা গ্রাফে y অক্ষ বরাবর সরণ লিখলাম, x অক্ষ বরাবর সময় লিখলাম। ওকে, তো আমরা একটা হেডলাইন দেই, যা করব আমরা একটা হেডলাইন দেই। সরণ মানে সরণ ভার্সেস সময় বা এসটি গ্রাফ নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, এসটি গ্রাফ নিয়ে আমরা একটু হালকা আলোচনা করি। ওকে, এসটি গ্রাফ। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম বা লাস্ট ক্লাস থেকে জেনেছিলাম যে সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে। সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে। তো ব্যাপারটা আমরা অন্যভাবেও বুঝতে পারি, ব্যাপারটা আমরা অন্য আরেকটা ভাবেও জানতে পারি। তো ধরো সে ফর এক্সাম্পল সরণ ভার্সেস সময় গ্রাফটা ধরো এমন টাইপের দেখতে। ধরো এই লাল রেখাটা যেটা আমি আঁকলাম সেটা হচ্ছে সরণ ভার্সেস সময় গ্রাফ। সরণ ভার্সেস সময় গ্রাফটা আমি লাইক দিস এভাবে আঁকলাম। ওকে, আচ্ছা তো এবার আমি যদি একটু বলি এটা তো আমাদের মূল বিন্দু O। হ্যাঁ, তো আমি যদি এই বিন্দুর কথা যদি একটু বিবেচনা করি, এই বিন্দুটা, তো এই বিন্দু থেকে মানে এই বিন্দুতে সময়টা কত আমি যদি একটু কাউন্ট করার চেষ্টা করি, এই বিন্দুতে টাইমটা, তো এই পয়েন্টের জন্য টাইমকে আমি ধরলাম হচ্ছে এই টাইমটাকে আমি t1 ধরলাম। এই পয়েন্টের জন্য টাইমটাকে আমি কত ধরলাম বলো তো? t1 ধরলাম। অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত মোট সময় কত বলো তো? t1। এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের নাম দিয়ে আমি p পয়েন্ট, তো p পয়েন্ট থেকে p পয়েন্টের জন্য সময়টাকে আমি ধরলাম t1। তাই এতটুকু কত হবে বলো তো? এতটুকুকে আমি t1 হিসেবে গণ্য করলাম। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, P বিন্দু থেকে আমরা কি করলাম? লম্ব টানলাম, মানে এতটুকু হচ্ছে আমাদের t1। তারপরে খেয়াল করো, এই P বিন্দু থেকে যদি আমরা এইটার সরণ দেখতে চাই, P বিন্দুর জন্য যদি আমি সরণটা কাউন্ট করতে চাই, সরণটাকে আমরা s1 ধরলাম, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সরণটা কি বলতো? s1। ওকে, তাহলে একটু খেয়াল করো মন দিয়ে, সেটা হচ্ছে যে এটা আমাদের P বিন্দুর জন্য আমরা টাইমটাকে ধরলাম t1, আর P বিন্দুর জন্য আমরা সরণটাকে ধরলাম হচ্ছে আমরা s1। ওকে, আচ্ছা তো আমরা যদি এখন OP গ্রাফ বা এই যে OP যে সরলরেখাটা, এই OP সরলরেখার ঢাল নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমরা যদি OP সরলরেখার ঢাল বা OP রেখার ঢাল নিয়ে আমরা কথা বলতে চাই, OP রেখার ঢাল, তো OP রেখার ঢালটাকে আমরা প্রকাশ করলাম m দ্বারা। OP রেখার ঢালকে আমরা প্রকাশ করলাম m দ্বারা। আমরা জানি ঢাল m সমান কত বলতো? m সমান হচ্ছে tan থিটা। আমরা জানি ঢাল m সমান কত বলতো? m সমান হচ্ছে tan থিটা। তারপর একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি এখন এটার ঢালটা বের করতে চাই, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো m সমান tan থিটা, তো tan থিটা সমান কি বলতো? টেরা লম্বাভূত, মানে লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা সমান আমি লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এবার খেয়াল করো, আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই সরলরেখাটা
এক্স অক্ষের সাথে, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ তৈরি করে, তো এই থিটার সাপেক্ষে লম্ব কতটুকু হবে বলো তো? লম্ব কিন্তু আমাদের এইটুকু হবে। ওকে, এই থিটার সাপেক্ষে লম্ব কতটুকু হবে? এইটুকু হবে। তো লম্বের মান কত বলো তো? লম্বের মান কিন্তু আমাদের s1, কারণ এতটুকু যদি s1 হয়, এইটুকু কিন্তু আমাদের s1ই হবে। ওকে, তো এই অ্যাঙ্গেল থিটা হলে আমরা জানি ঢাল m = tan থিটা। তো tan থিটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তারপরে খেয়াল করো, এটা থিটা হলে থিটার বিপরীত বাহুটা লম্ব, তাই আমরা লম্বর জায়গায় লিখতে পারি s1, লম্বর জায়গায় আমি লিখতে পারি s1। আর ভূমিকা কত বলো তো? ভূমি হচ্ছে আমাদের এই রেখাটা, এই ত্রিভুজটার জন্য সমকোণী ত্রিভুজ যদি আমি বিবেচনা করি, তো সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের t1। তো সমকোণী ত্রিভুজের ভূমি আমাদের t1। এখান থেকে যদি আমি ঢাল সম্পর্কে একটু আইডিয়া করতে চাই, তো এখান থেকে যদি আমি ঢাল সম্পর্কে একটু আইডিয়া করতে চাই, সরণ। ওকে, তো সরণের এককটা কি বলতো? সরণের একক হচ্ছে আমাদের মিটার। s1 মানে সরণ, সরণের এককটা কি? মিটার। আর t1 মানে টাইম, টাইমের এককটা কি বলতো? টাইমের একক কিন্তু মিটার, টাইমের একক হচ্ছে সেকেন্ড। টাইমের একক কি বলতো? টাইমের একক সেকেন্ড। তো খেয়াল করো, আমরা কি করলাম? লম্ব বাই ভূমি দেখলাম। তো লম্ব বাই ভূমি থেকে আমরা দেখলাম যে লম্ব s1, ভূমি হচ্ছে t1। তো s1 মানে সরণ, তো সরণের এককটা আমি মিটার জানি, সরণের একক। আর সময়ের একক কি বলতো? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো আমরা যদি এখান থেকে ঢাল নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে ঢাল সমান মিটার। খেয়াল করো, মিটার আর সেকেন্ড। তো মিটার আর সেকেন্ডকে ভাগ করলে আমরা কি পাবো বলতো? মিটার পার সেকেন্ড পাবো না? মিটার পার সেকেন্ড। তো এবার আমি যদি প্রশ্ন করি তোমাকে যে মিটার পার সেকেন্ড কার একক, আমি যদি প্রশ্ন করি যে মিটার পার সেকেন্ড কার একক, তুমি বলবা যে মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। তুমি বলবা যে মিটার পার সেকেন্ড কার একক বলতো? বেগের একক। ওকে, তো মিটার পার সেকেন্ড কার একক বলতো? মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের বেগের একক। তো একটু মন দিয়ে দেখো, তাহলে আমি বুঝলাম যে আমরা আসলে কি বের করছি বলতো? ওপি রেখার ঢাল বের করছি, অর্থাৎ s ভার্সেস t গ্রাফের ঢাল বের করছি। তো s ভার্সেস t গ্রাফের ঢালের সাথে বেগের একটা সম্পর্ক আছে, এখান থেকে আমরা বুঝতে পারি। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে যে লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে s ভার্সেস t বা st গ্রাফের, s ভার্সেস t গ্রাফের, s ভার্সেস t গ্রাফের ঢাল কি নির্দেশ করে বলতো? ঢাল বেগ নির্দেশ করে। লিখে নাও, s ভার্সেস t গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে। এই লাইনটার জন্য আমি দেখালাম। ওকে, তো কি করলাম আমরা? এটা আমাদের s ভার্সেস t গ্রাফ ওপি। তো এই ওপি রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরলাম থিটা কোণ উৎপন্ন করলো। তো এতটুকু আমি ধরলাম s1, এতটুকু আমি ধরলাম t1, এতটুকু আমি ধরলাম s1, এতটুকু আমি ধরলাম t1। তো আমরা যদি এই ওপি রেখার ঢাল বের করতে চাই, ঢালের ফর্মুলা আমরা দেখছিলাম m সমান tan থিটা। তো tan থিটা সমান লম্ব বাই ভূমি। তো লম্বের মানটা কত? লম্বের মানটা কত আমরা জানি, থিটার বিপরীত বাহুটাকে আমরা বলি হচ্ছে লম্ব, আর নিচের বাহুটাকে আমরা বলি হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমির মানটা আমরা বসালাম। তো লম্ব বাই ভূমির মানটা যখন আমরা বসালাম, তারপরে আমরা কি করলাম? সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই এককগুলো থেকে আমরা কি পাবো বল? ক্যালকুলেশন করলে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ওপি রেখার ঢাল তথা s ভার্সেস t রেখার, s ভার্সেস t গ্রাফের ঢাল থেকে আমরা বেগের সাথে একটা সম্পর্ক পাই। s ভার্সেস t গ্রাফের ঢাল বা ওপি রেখার ঢাল থেকে আমরা বেগের একটা রিলেশন পাই। তো বেগের একক মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা এই লাইনটা মনে রাখবো যে s ভার্সেস t গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে। লিখে নাও, s ভার্সেস t গ্রাফের ঢাল, s ভার্সেস t গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কথাটা আমাদের জন্য কি বলতো? এই কথাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা s ভার্সেস t গ্রাফের ঢালটা বুঝে গেলাম। তো এবার আমরা দেখব v ভার্সেস t গ্রাফ। তো লেখো, হেডলাইন দাও, আমরা এখন দেখব যে v ভার্সেস t গ্রাফ। তো খেয়াল করো, তো আমরা এখন দেখব v ভার্সেস t গ্রাফ। তো লেখো খাতা দিয়ে যে v বনাম t গ্রাফ বা vt গ্রাফ। ওকে, আমরা এখন দেখতে চাই vt গ্রাফ। আমরা এখন দেখতে চাই হচ্ছে vt গ্রাফ। তো আমরা vt গ্রাফের ঢাল নিয়ে আলোচনা করতে চাই। আমরা এখন vt গ্রাফের ঢাল নিয়ে আলোচনা করতে চাই, vt গ্রাফের। তাহলে খেয়াল করো, এটা আমাদের y অক্ষ আর এটা আমাদের x অক্ষ। খেয়াল করো, এটা আমাদের y অক্ষ আর এটা আমাদের x অক্ষ। তো
বাঁকা হয়ে গেছে। ওয়েট, এটা আমাদের y অক্ষ আর এটা আমাদের x অক্ষ। তো x অক্ষ বরাবর টাইম আমি t ধরলাম, আর y অক্ষ বরাবর আমি ধরলাম হচ্ছে বেগ হচ্ছে v, আর এটা আমাদের মূল বিন্দু, এটা আমাদের মূল বিন্দু, এটা আমাদের v ভার্সেস t আমাদের হচ্ছে আমরা প্লট করলাম। ওকে, তো আমরা এখন খেয়াল করো, আমরা এই v ভার্সেস t গ্রাফটা আঁকবো। হ্যাঁ, তো v ভার্সেস t গ্রাফটা ধরো সে ফর एग्जांपल এই একটা আমি রেখা বা এই একটা গ্রাফ আমি আঁকলাম, v ভার্সেস t গ্রাফ। ওকে, v ভার্সেস t গ্রাফ আমি আঁকলাম। ওকে, আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, আমরা এই v ভার্সেস t গ্রাফের কি বের করতে চাই? ঢাল বের করতে চাই। v ভার্সেস t গ্রাফের কি বের করতে চাই? ঢাল বের করতে চাই। তো আমরা ঠিক সেরকম এই পয়েন্টের নাম দিলাম p পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম p পয়েন্ট। আচ্ছা, তো আমরা এখন যদি p পয়েন্টের জন্য টাইমটা হিসাব করি, খেয়াল করো o থেকে p এর জন্য আমরা যদি টাইমটা হিসাব করি, o থেকে p এর জন্য টাইমটাকে আমি ধরলাম t1, তাহলে নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত আমাদের সময়টা কত বলো তো? এখান থেকে এই পর্যন্ত আমাদের সময়টা t1, আর এই যে আমাদের এই p পয়েন্ট বা এই OP এর জন্য আমরা বেগটাকে ধরলাম v1। তো OP এর জন্য বেগটাকে আমি ধরলাম হচ্ছে v1। এগুলো আমরা 9-10 এ দেখছিলাম যে OP এর জন্য বেগটাকে আমি ধরলাম v1, মানে এই পয়েন্টটাকে আমি ধরলাম v1। খেয়াল করো, এই পয়েন্টটাকে আমি ধরলাম v1, তাহলে নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত আমাদের কত বলো তো? এখান থেকে এই পর্যন্ত আমাদের v1, তাহলে এতটুকু যদি v1 হয়, নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত আমাদের মানটা কি হবে বলো তো? v1 ই হবে। নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত আমাদের মানটা v1 ই হবে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত মানটা v1 বলি। তাহলে একটু মন দিয়ে দেখো, মন দিয়ে আমি ধরলাম এই যে OP যে রেখাটা, এই OP রেখাটা আমি ধরলাম যে OP রেখাটা x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে। এই OP রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি ধরলাম যে থিটা কোণ তৈরি করলো, থিটা কোণ। তাহলে এবার আমরা এই OP রেখার ঢাল বের করতে চাই, মানে OP রেখাটা তো VT গ্রাফে আমরা প্লট করলাম, তাই না? OP রেখাটা কিন্তু আমরা VT গ্রাফে প্লট করলাম। তো এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা এই OP রেখার ঢালটা বের করব। তো OP রেখার আমরা ঢাল বের করতে চাই, তো OP রেখার ঢাল আমরা বের করব। ওকে, OP রেখার ঢাল, তো OP রেখার ঢালকে আমি m দিয়ে প্রকাশ করলাম। আমরা ঢালের ফর্মুলা জানি m সমান tan থিটা, আগের লাইনগুলো অনুসারে m সমান tan থিটা। তো tan থিটা মানে কি বলো তো? tan থিটা টেরা লম্বাভুজ বা লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা আমি সমান লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। tan থিটা সমান আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে একটু খেয়াল করো, থিটা, তো থিটার বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে লম্ব, আর এই বাহুটাকে আমরা বলতে পারি কি বলতো? ভূমি। এই বাহুটাকে আমরা কি বলতে পারি? ভূমি বলতে পারি। তাহলে লম্ব বাই ভূমি, আমরা লম্বের মান কত বলতো? লম্বের মান আমাদের v1, লম্বের মান আমরা v1 বসালাম, আর ভূমির মান কত বলতো? ভূমির মান আমাদের t1, তাহলে আমি ভূমির মান t1 বসালাম। তাহলে এখান থেকে m সমান আমি লিখতে পারবো v1 ডিভাইড বাই t1। তাহলে একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে v1 মানে বেগ আর কি, v1 মানে বেগ। তো বেগের এককটা কি বলতো? বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড। বেগের একক আমরা জানি কি বলতো? বেগের একক আমরা জানি হচ্ছে মিটার পার সেকেন্ড। আর t1 মানে কি? t1 মানে সময়। তো সময়ের একক কি বলতো? সময়ের একক আমরা জানি সেকেন্ড। তাহলে খেয়াল করো, আমরা যদি এই হোল এককটা নিয়ে যদি চিন্তা করি, হোল ঢালটার একক নিয়ে যদি আমি চিন্তা করি, ঢালটার একক, তাহলে খেয়াল করো, বাম পক্ষে ছিল ঢাল, m মানে ঢাল, তাহলে এই যে ঢাল লিখলাম, ঢাল ইকুয়ালস টু, তো আমি যদি এই হোল এককটা নিয়ে চিন্তা করি, উপরে মিটার পার সেকেন্ড, নিচে ডিভাইডেড বাই সেকেন্ড, তো আমরা এখান থেকে ঢালের মান পাবো মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করো, সেকেন্ড উপরে চলে গেলে পার সেকেন্ড হয়ে যাবে, পার সেকেন্ড আর পার সেকেন্ড করলে পার সেকেন্ড স্কয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ঢালের একক বা এই ঢালের যে মানটা m সমান যে ডান পক্ষে যারা ছিল, ডান পক্ষের যে এককগুলো আছে, এককগুলো থেকে আমি কি পেলাম বলতো? মিটার পার সেকেন্ড পেলাম। তো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে মিটার পার সেকেন্ড কার একক? কমেন্টে জানিয়ে দাও যে মিটার পার সেকেন্ড কার একক। তো তোমরা নিশ্চয়ই সবাই বলতে পারবা যে মিটার পার সেকেন্ড কার একক বলো তো? মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ত্বরণের একক। মিটার পার সেকেন্ড কার একক? ত্বরণের একক। তাহলে খেয়াল করো, সেটা হচ্ছে ভিটি গ্রাফের আমরা ঢাল বের করলাম, ভিটি গ্রাফের আমরা ঢাল বের করলাম। সেই ভিটি গ্রাফের ঢাল কাকে নির্দেশ করছে? ত্বরণকে নির্দেশ করছে। খেয়াল করো, ভিটি গ্রাফের ঢাল এর সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে, আমরা এভাবে সেটা বলতে পারি বা আমরা অ্যানালাইসিস করতে পারি এভাবে করে।
তো আমরা যে লাইনটা আমাদের জন্য দরকার এগুলো মনে না রাখলেও চলবে, এগুলো মনে না রাখলেও চলবে, যতটুকু মনে রাখলে হবে ততটুকু হচ্ছে যে ভিটি গ্রাফের এই ভিটি গ্রাফের ঢাল, এই ভিটি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তো লিখে নাও নোটের মধ্যে যে ভিটি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। তো লিখে নাও নোটের মধ্যে যে ভিটি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে, ভিটি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। ওকে, ভিটি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে, ভিটি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন বা আমাদের ফাইনাল অ্যানসার। ওকে, ভিটি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, আমি লাস্ট একবার পুরোটা আলোচনা করি। আমরা ভিটি গ্রাফের ঢাল নিয়ে কথা বলতে চাই। সে ফর एग्जांपल এই লাল রেখাটা হচ্ছে আমাদের ভিটি গ্রাফ। আমি এই বিন্দুকে ধরলাম ও বিন্দু, এই বিন্দুকে ধরলাম পি বিন্দু। তাহলে এই ওপি রেখার জন্য আমি টাইমটা ধরলাম t1, ওপি রেখার জন্য টাইমটাকে ধরলাম t1, ওপি রেখার জন্য ভেলোসিটিকে বা বেগকে আমি ধরলাম v1, ওপি রেখার জন্য ভেলোসিটি বা বেগকে আমি ধরলাম v1, ওপি রেখার জন্য টাইমকে আমি ধরলাম t1, ওপি রেখার জন্য টাইম আমি ধরলাম t1, ওপি রেখার জন্য বেগকে আমি ধরলাম v1। তারপর আমরা কি করলাম? আমরা জানি ওপি রেখার ঢাল আমরা বের করতে চাই, ওপি রেখার ঢাল আমরা বের করতে চাই। তাহলে ওপি রেখার ঢালকে আমি ধরলাম হচ্ছে m। তাহলে আমরা জানি m সমান কি? tan থিটা। তো tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটার বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে থিটার বিপরীত বাহু যদি হয় লম্ব, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব ডিভাইড বাই ভূমি আমি লিখলাম। তো লম্বের মানটা কত? লম্বের মানটা হচ্ছে আমাদের v1 এর সমান। তাই লম্বের জায়গায় আমরা v1 লিখলাম। তারপরে খেয়াল করো ভূমির মানটা কার সমান? t1 এর সমান। তাই আমরা ভূমির জায়গায় t1 লিখলাম। তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে আমরা এই যে উপরে হচ্ছে v1, নিচে হচ্ছে t1। তাহলে বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, সময়ের একক আমরা জানি সেকেন্ড। তো ঢাল থেকে ডান পক্ষে একক আসে ক্যালকুলেশন করলে মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা কিনা ত্বরণের একক। অর্থাৎ ভিটি গ্রাফের ঢাল ত্বরণের, ভিটি গ্রাফের ঢালের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে। তাই আমি বলতে পারি ভিটি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। তো আমি বলতে পারি ভিটি গ্রাফের ঢাল কি নির্দেশ করে বলতো? ত্বরণ নির্দেশ করে। ভিটি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। এতটুকু কি আমরা বুঝতে পারলাম কিনা জানাই দাও, কমেন্টে জানাই দাও যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। একটু দ্রুত গেলাম কেন? কারণ এতটুকু তোমাদের বোঝা উচিত, কারণ আমরা লাইভ 4 এ আছি। এর আগে আমরা 3টা লাইভ করছি। তো যেহেতু আমরা 3টা লাইভ করছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, তো আমি একটু দ্রুত গেলাম যাতে করে 3টা লাইভের জ্ঞানগুলো আমি যেহেতু একসাথে পড়াচ্ছি, তো এগুলো আমি ধরে নিলাম যে তোমরা এই 3টা লাইভটা দেখে আসছো। কারণ আমি প্রত্যেকটা ক্লাসের পূর্বে পোস্ট দেই, ওই পোস্টে আমি বলে দেই যে আগের লাইভগুলো দেখে তারপর হচ্ছে নতুন লাইভটা দেখবা। ওকে, তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝলাম। একটু কমেন্টে জানাই দাও যে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা। কমেন্টে একটু জানাই দাও যে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা। আমি তো দেখি, চেক করি কমেন্টটা যে তোমরা বুঝতে পারলা কিনা, তারপরে আমি সামনে আগাই। তো শাফি আলম স্মৃতি বলছো বুঝছো? ওকে, ঠিক আছে। শাফি আলম সিটি, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু বলো যে ভালো করে বুঝতে পারছি কিনা। তাসফিয়া সুলতানা, হিমেল গোস্বামী বলছো মেবি বুঝতে পারছো, যাই হোক। তারপর হচ্ছে আয়রা আফরোজ, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে রেসপন্স করার জন্য। ফেরদৌসি রূপা, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। ওকে, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, তাহলে আমরা এই ভিটি গ্রাফের ঢাল আমরা কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। ভিটি গ্রাফের ঢাল কি নির্দেশ করে বলতো? ত্বরণ নির্দেশ করে। ভিটি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। এটা আমরা অ্যানালজি থেকে বুঝতে পারি। এটা কিন্তু প্রমাণ না, এটা কিন্তু প্রমাণ না, জাস্ট আমরা বুঝতে পারি যে ভিটি গ্রাফের ঢালের সাথে হয়তো ত্বরণের একটা সম্পর্ক আছে। এবার আমরা ভিটি গ্রাফের ঢাল নিয়ে আমাদের কাজ শেষ। এবার আমরা ভিটি গ্রাফের ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ক্ষেত্রফল। তো দেখো, আমরা এখন ভিটি গ্রাফের ক্ষেত্রফল নিয়ে একটু ডিল করতে চাই বা ক্ষেত্রফল নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে ধ্রুব দাস যুক্ত আছে। থ্যাংক ইউ ধ্রুব দাস, তুমি রেগুলার আমার ক্লাস দেখো, ফলো করো। থ্যাংক ইউ সো মাচ। একজন কমেন্ট করছো সাম ইসলাম এত ফাস্ট কেন? এর কারণ হচ্ছে আমরা 4 নাম্বার লাইভ করছি। এর আগে আমরা 3টা লাইভ করে আসছি। যেহেতু আমরা 3টা লাইভ করছি, তো 3টা লাইভের অর্জিত যে জ্ঞান সেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এজন্য ফাস্ট যাচ্ছি। এর চেয়ে স্লো বলা যাবে না এইটুকু টার্মে। হ্যাঁ, এর চেয়ে স্লো বলা যাবে না। তুমি ভালো বুঝতে পারবা যদি আগের 3টা লাইভ করে আসো। হ্যাঁ, আমি পোস্ট দিছি, দেখবা ফেসবুকে আছে 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে। তো ওই লাইভ গ্রুপে গেলে তুমি হচ্ছে লাইভগুলো দেখতে পারবা।
আচ্ছা, তো এবার ওকে, তো আমরা অবশ্যই কি করে নিব বলো তো? অবশ্যই হচ্ছে আমরা এই লাইভগুলো আগের লাইভগুলো করে আসব, অবশ্যই আমরা আগের লাইভগুলো করে আসব। তো আগের লাইভগুলো করে আসলে অবশ্যই আমরা এটা খুব দ্রুত হলেও ভালো বুঝতে পারবো। তো এবার দেখো, এবার আমরা ভিটি গ্রাফের ক্ষেত্রফল নিয়ে একটু আলোচনা করব। ভিটি গ্রাফের ক্ষেত্রফল নিয়ে আমরা একটু কথা বলবো। তো খেয়াল করো, এই যে আমাদের সেই ভিটি গ্রাফ আমরা আগের মতই আঁকলাম, এটা আমাদের সেই ভিটি গ্রাফটা, খেয়াল করো এটা আমাদের সেই ভিটি গ্রাফটাই হচ্ছে, ধরো এটা। তো আমরা এখন এই ভিটি গ্রাফের ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। ওকে, ভিটি গ্রাফের কি নিয়ে কথা বলবো? ক্ষেত্রফল। তাহলে খেয়াল করো, ভিটি গ্রাফের যদি আমরা ক্ষেত্রফল নিই, টি এর সাথে যদি ক্ষেত্রফল নিই, তো খেয়াল করো এই যে আমাদের ভিটি গ্রাফটা এটি এর সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, ভিটি গ্রাফটা, এই যে আমাদের ভিটি গ্রাফ ওপি রেখা, তো ওপি রেখা এক্স অক্ষের সাথে বা সময়ের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করলো? আমি বলবো যে এই ভিটি গ্রাফটা সময়ের সাথে এতটুকু ক্ষেত্রফল তৈরি করলো। একটু মন দিয়ে দেখো, এই ভিটি গ্রাফটা সময়ের সাথে এতটুকু ক্ষেত্রফল তৈরি করলো এক্স অক্ষের সাথে। এই যে আমাদের ওপি রেখা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করলো? এই লাল আমি যে কভার্ড অংশ করলাম, মানে লাল যে অংশটা কভার করলাম, এই কভার্ড অংশটুকু আসলে ক্ষেত্রফল নির্দেশ করে। তো এইটাকে আমি বলতে পারি আমাদের ক্ষেত্রফল। হ্যাঁ, এই ভিটি কার্ভের আন্ডারে যে আমি রেখাটা আঁকলাম ওপি, তো এই ওপির ক্ষেত্রফলটা আমি এই লাল কভার্ড অংশ দ্বারা সূচিত করলাম। ওকে, লাল কভার্ড অংশ দ্বারা সূচিত করলাম। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। তো এবার আমরা হচ্ছে এখান থেকে কি করব? আমরা এখান থেকে ক্ষেত্রফল নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, ক্ষেত্রফল। তাহলে খেয়াল করো, এই ওপি রেখাটা এক্স অক্ষের সাথে যতটুকু ক্ষেত্র তৈরি করলো, এই ক্ষেত্রের নাম কি? এটা একটা ত্রিভুজ ক্ষেত্র সে তৈরি করলো না? ওপি রেখাটা এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি করলো না? এই ওপি রেখাটা এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি করলো। তো আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে চাই। তাহলে আমরা কি করতে চাই? এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে চাই। তো এটা যে কোনো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা ফর্মুলা জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা আমরা জানি। এই ভিটি কার্ভে যে আমাদের ওপি রেখা, এই ওপি রেখা এক্স অক্ষের সাথে বা সময়ের অক্ষের সাথে যতটুকু ক্ষেত্রফল তৈরি করলো, সেই ক্ষেত্রফলটাকে বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র বা ত্রিভুজ ক্ষেত্রের ফর্মুলা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এবার একটু খেয়াল করো, আমরা যদি ক্ষেত্রফল নিয়ে একটু কথা বলি, ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি। তো ভূমির মানটা কত? ভূমির মানটা কিন্তু আমাদের t1, ভূমির মানটা t1, উচ্চতার মানটা কত? উচ্চতার মানটা হচ্ছে আমাদের এই যে আমাদের হাইট, উচ্চতা হচ্ছে আমাদের v1, উচ্চতা আমাদের v1। এখান থেকে ক্ষেত্রফলের যদি আমরা একটু একক নিয়ে কথা বলি, ক্ষেত্রফলের যদি আমরা একক নিয়ে কথা বলি, হাফের তো কোনো একক নাই সংখ্যা। তো এই সময়ের এককটা আমরা জানি, সময়ের একক কি বলতো? সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড। আর এই যে বেগের একক কি বলতো? বেগের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। বেগের একক কি বলতো? মিটার পার সেকেন্ড। তো পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি চলে যায়, তো কাটাকাটি চলে অ্যানসার কি থাকবে বলতো? অ্যানসার থাকবে মিটার। অ্যানসার কি থাকবে বলতো? মিটার থাকলো। তো এবার তোমাদের কাছে যদি প্রশ্ন করি যে মিটার কার একক, তুমি বলবা যে মিটার হচ্ছে ভাইয়া সরণের একক। মিটার কার একক বলতো? মিটার হচ্ছে ভাইয়া সরণের একক। ওকে, মিটার কার একক? মিটার হচ্ছে সরণের একক। তাহলে এখান থেকে আমরা এটা অ্যানালজিক্যালি বুঝতে পারি বা এটা আমরা একটু ধারণা পাই বা এটা সম্পর্কে আমরা গেস করতে পারি যে ক্ষেত্রফলের সাথে সরণের একটা সম্পর্ক আছে। ক্ষেত্রফলের সাথে সরণের একটা সম্পর্ক আছে। তাহলে খেয়াল করো, ভিটি গ্রাফের ক্ষেত্রফলের সাথে সরণের একটা সম্পর্ক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা রিমার্কস বা নোট আকারে লিখতে পারি যে ভিটি গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। ভিটি গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। তো লিখে নাও, ভিটি গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আগের লাইভগুলো করে আসবা, কারণ এই লাইভেও যদি আমি আগে যেভাবে স্লোলি করে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়িয়েছিলাম, এই লাইভেও যদি আমি সেম ভাবে পড়াই, লাইভটা হয়ে যাবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। তো এই জন্য একটু প্রথম দিকে দ্রুত যাচ্ছি, যেগুলো আমরা আগে থেকে জানি।
তাহলে খেয়াল করো, তো ভিটি গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? ভিটি গ্রাফের ক্ষেত্রফলের সাথে সরণের একটা সম্পর্ক আছে, তাই ভিটি গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। তো ভিটি গ্রাফের ক্ষেত্রফল সরণ কি করে বলো তো? সরণ নির্দেশ করে। লিখে নাও, ভিটি গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। লিখে নাও, একটু কমেন্টে জানাও। আচ্ছা, তো একটু কমেন্টে জানাও যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা, একটু কমেন্টে জানাও। তারপরে আমরা আগাই। হ্যাঁ, তারপরে আমরা আগাই যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা, একটু কমেন্টে তাড়াতাড়ি করে জানাই দাও। তারপরে আমরা আগাই, কারণ আমরা আজকে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। আচ্ছা, হাফ কোথাও যায় নাই, মানে আমরা একক নিয়ে কথা বলতেছি, বুঝছো? এগুলোর একক, হাফ তো সংখ্যা, সংখ্যার কোনো একক নাই। দাঁড়াও একটু দাঁড়াও। হুমায়রা জাহান, আমরা এখানে যে টার্মটা লিখলাম হাফ ইনটু ভূমির জায়গায় আমরা t1 লিখলাম, উচ্চতার জায়গায় আমরা v1 লিখলাম। তারপরে আমরা বললাম যে ডান পক্ষে যে রাশিগুলো আছে, ডান পক্ষে যে রাশিগুলো আমাদের আছে, সেই রাশিগুলোর একক আমরা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, হাফের তো কোনো একক নাই, তাই কিছু লিখি নাই। সময়ের একক সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। তো টোটালটা ক্যালকুলেট করলে আমরা সেকেন্ড পার সেকেন্ড কাটাকাটি করলে পাই মিটার। তো মিটার কার একক? সরণের একক। তো তার মানে সরণের সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে। কার ক্ষেত্রফল? ভিটি গ্রাফের ক্ষেত্রফল। তাহলে ভিটি গ্রাফের ক্ষেত্রফলের সাথে সরণের সম্পর্ক আছে, এজন্য আমরা লিখলাম ভিটি গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। ওকে, তো আমরা দেখি কারা কারা আমাদের এখানে আছে। ইয়েস, তাহমিদ ড্যানিয়েল খুব সুন্দর লিখছো, ইন দিস গ্রাফ ভিটি এরিয়া এক্সপ্রেসেস ডিসপ্লেসমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। হুমায়রা জাহান কি বুঝতে পারলা কিনা একটু জানাও। হিমেল গোস্বামী আমাদের হচ্ছে কমেন্টে আমাদের যে 3টা লাইভ হয়ে গেছে, 3টা লাইভ, সেই 3টা লাইভের হচ্ছে লিংক আমাদের দিয়ে দিছে। ওকে, তো অবশ্যই তোমরা 3টা লাইভটা করে দেন 4টা লাইভটা করবা, 3টা লাইভ করে, যেহেতু আমরা 3টা লাইভে প্রচুর বেসিক নিয়ে আলোচনা করলাম। ওকে, আচ্ছা, এতটুকু বুঝলেই হতো। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখলাম যে আচ্ছা এখানে কিন্তু এটা ভাইবো না যে ক্ষেত্রফলের একক মিটার কিনা, ক্ষেত্রফলের একক কিন্তু মিটার স্কয়ার, বাট আমরা এখানে এইটা অ্যানালজি করতেছি যে ভিটি গ্রাফের ক্ষেত্রফলটা সরণকে নির্দেশ করতেছে, বুঝছো? ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, একটু শিওর। তো ভিটি গ্রাফের ক্ষেত্রফলটা সরণ নির্দেশ করতেছে, এটা বোঝানোর জন্য আমি আসলে এই কনসেপ্টটা দেখালাম, বুঝছো? আমরা এই ক্ষেত্রফল বের করলাম কার? ভিটি কার্ভের ক্ষেত্রফল। তো ভিটি কার্ভের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমরা দেখলাম যে ডান পক্ষে আমাদের সরণের একক চলে আসে। তারপরে আমরা বললাম যে ভিটি গ্রাফের ক্ষেত্রফলটা সরণ নির্দেশ করে। এর মানে এই না যে ক্ষেত্রফলের একক মিটার, ক্ষেত্রফলের একক মিটার সেটা বলি নাই, ভিটি কার্ভের ক্ষেত্রফলটা সরণকে ইন্ডিকেট করে সেটা বলার চেষ্টা করলাম, ওকে? থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আসছো এই পর্যন্ত। ওকে, তারপর আমরা আগানোর চেষ্টা করি। হ্যাঁ, এতটুকু আমরা বুঝতে পারলাম, এতটুকু আমরা খুব ভালো করে বুঝতে পারলাম। এতটুকু সময়ের জন্য সাথে থাকার জন্য থ্যাঙ্কস সবাইকে। ওকে, তাহলে আমরা এই ভিটি কার্ভ নিয়ে আরো একটু পড়াশোনা করব। এই ভিটি কার্ভ নিয়ে আমরা কি করব বলো তো? আরো একটু পড়াশোনা করব। তো আমরা দেখলাম যে ভিটি কার্ভের ঢাল কি নির্দেশ করে? ভিটি কার্ভের ঢাল হচ্ছে ত্বরণ নির্দেশ করে, আর ভিটি কার্ভের হচ্ছে ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। তো লিখে নাও নোটের মধ্যে লিখে নিও, নোটের মধ্যে নোট 1 লিখে নিও যে ভিটি কার্ভের ঢাল ত্বরণ নির্দেশ করে। নোট 2 লিখে নিও যে ভিটি কার্ভের ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। ভিটি কার্ভের ঢাল ত্বরণ নির্দেশ করে, তারপর লিখবা যে ভিটি কার্ভের ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। নোট 1 এর মধ্যে লিখবা যে ভিটি কার্ভের ঢাল ত্বরণ নির্দেশ করে। নোট 2 এর মধ্যে লিখবা যে ভিটি কার্ভের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। ভিটি কার্ভের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। ওকে, এটা গেল আমাদের নোট 1 আর নোট 2। এতটুকু আমরা বুঝতে পারলাম। তো ওকে, এখান থেকে আমরা আরেকটু আগাই। এখান থেকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি এই ভিটি গ্রাফটা, যদি আমরা একটু এক্সপ্লেইন করি, তো আমরা যদি একটু এক্সপ্লানেশনে চলে যাই, এক্সপ্লানেশন ভিটি কার্ভের যদি আমরা একটু এক্সপ্লানেশনে চলে যাই, তাহলে দেখো মন দিয়ে এক্সপ্লানেশন নাম্বার 1 যদি আমরা নিয়ে কথা বলি, এক্সপ্লানেশন নাম্বার 1, তো খেয়াল করো। তো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। তো x অক্ষে আমি সময় t বসালাম, আর y অক্ষে আমি বেগ v বসালাম। y অক্ষে আমি বেগটা কি বসালাম? v বসালাম। ওকে, আচ্ছা, তো আমি যদি একটা গ্রাফ ড্র করি লাইক দিস, এরকম যদি আমি একটা গ্রাফ ড্র করি, এরকম খেয়াল করো, এরকম যদি আমি একটা গ্রাফ ড্র করি আন্দাজে, তো এটা আমাদের মূল বিন্দু 0। আচ্ছা,
তো একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে এই গ্রাফটা কি কি নির্দেশ করে বা এই গ্রাফ থেকে আমরা কি কি আইডিয়া পাই সেটা আমরা বের করতে চাই। এই গ্রাফ থেকে আমরা কি কি আইডিয়া পাই সেটা আমরা বের করতে চাই। তাহলে এবার খেয়াল করো, আমরা তো জানি যে ভিটি কার্ভের যে রেখা বা ভিটি কার্ভটা যেটা, এই কার্ভটার ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। এই কার্ভটার ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তো এবার এখান থেকে আমি যদি একটু কিছু অংশ নিয়ে বিবেচনা করি, এখান থেকে এতটুকু অংশ নিয়ে যদি আমি একটু বিবেচনা করি, এতটুকু রেখাংশ, তো এই রেখাংশ এক্স অক্ষের সাথে, এই রেখাংশ এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ তৈরি করে, এই এতটুকু রেখাংশ, তাহলে নিশ্চয়ই এখান থেকেও এই রেখাংশ এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে বলো তো? এক্স অক্ষের সাথে নিশ্চয়ই থিটা কোণ তৈরি করবে। তারপরে খেয়াল করো, এখান থেকে এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে বলো তো? এখান থেকে এতটুকু অংশ এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল থিটা উৎপন্ন করবে। খেয়াল করো, আমরা এই যে টোটাল যে রেখাটা লাল রেখা, এই লাল রেখাকে কয়েকটা টুকরায় ভাগ করলাম। তো এখান থেকে এতটুকু টুকরা, এই একটা টুকরা, এখান থেকে এতটুকু হচ্ছে আরেকটা টুকরা, থেকে এতটুকু হচ্ছে আরেকটা টুকরায় ভাগ করলাম। ওকে, মানে এই রেখাংশটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করলো? থিটা। আবার এই রেখাংশটাও এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে বলো তো? এই অ্যাঙ্গেল থিটা কোণ হলে অনুরূপ কোণ হিসেবে এটা কত হবে? থিটাই হবে। তো আমি যদি এতটুকু অংশ নিয়ে কাজ করি, এই অংশটুকু এক্স অক্ষের সাথে বা আনুভূমিকের সাথে কত কোণ তৈরি করবে বলো তো? থিটা কোণ তৈরি করবে। ওকে, তাহলে এবার খেয়াল করো তো, প্রত্যেকটা মুহূর্তে কি বলো তো, প্রত্যেকটা মুহূর্তে থিটার মান কি অপরিবর্তন না? বা এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল থিটার মান কি অপরিবর্তনশীল না? মানে চেঞ্জ হচ্ছে না, থিটাগুলো সেম থাকতেছে। তাহলে এবার খেয়াল করো, তাহলে আমি এই গ্রাফ থেকে এটা বলতে পারি যে এই গ্রাফের আন্ডারে প্রত্যেকটা রেখাংশের থিটার মান কি বলতো? বা প্রত্যেকটা রেখাংশ এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে, সেই অ্যাঙ্গেলগুলোর মান ফিক্সড। তাহলে আমি এখান থেকে বলতে পারি থিটার মান কি বলতো? থিটার মান হচ্ছে ফিক্সড। ওকে, থিটার মান ফিক্সড। আমরা জানি ঢাল m সমান কি বলতো? m সমান tan থিটা। আমরা জানি ঢাল m সমান tan থিটা। তো থিটা যদি ফিক্সড থাকে তাহলে নিশ্চয়ই tan থিটা কি থাকবে? ফিক্সড থাকবে। তাহলে নিশ্চয়ই ঢাল কি থাকবে বলতো? আমাদের ঢালটাও থাকবে হচ্ছে ফিক্সড, বা ঢালটাও কি থাকবে বলতো? কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে এই ঢাল ফিক্সড মানে ঢাল কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই রেখার প্রত্যেকটা টুকরায়, এই রেখার প্রত্যেকটা টুকরার ঢাল কি? ঢাল হচ্ছে ফিক্সড। কেন ঢাল ফিক্সড? কারণ এই রেখার প্রত্যেকটা টুকরার থিটার মান হচ্ছে অপরিবর্তনশীল। আর থিটার মান যদি অপরিবর্তনশীল হয়, অপরিবর্তনশীল মানে সেম আর কি, সেম বা ফিক্সড। তো থিটা যদি ফিক্সড হয় তাহলে ঢাল, আমরা জানি ঢাল n সমান tan থিটা। তাহলে থিটা যদি ফিক্সড হয় tan থিটাও ফিক্সড হবে। আর tan থিটা যদি ফিক্সড হয় ঢালের মানটাও কি হবে বলো তো? ঢালের মানটাও হচ্ছে ফিক্সড হবে। ওকে, ঢালের মানটাও কি হবে? ফিক্সড হবে। থিটা যদি ফিক্সড হয় তাহলে ঢাল m এর মানটাও কি হবে? ফিক্সড হবে। তারপরে আমরা জানি যে v ভার্সেস t গ্রাফের ঢাল কি নির্দেশ করে? v ভার্সেস t গ্রাফের ঢাল হচ্ছে ত্বরণ নির্দেশ করে। তাহলে এক্ষেত্রে ত্বরণটাও কি হবে বলতো? ত্বরণটাও ফিক্সড হবে। তো ত্বরণ ফিক্সড মানে হচ্ছে সুষম ত্বরণ। ত্বরণ ফিক্সড মানে কি বলতো? সুষম ত্বরণ। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো বলতো? সুষম ত্বরণ পাবো। এক্ষেত্রে আমরা কি পাবো বলতো? সুষম ত্বরণ পাবো। তাহলে এই গ্রাফটা একটা সুষম ত্বরণকে ইন্ডিকেট করে। এই গ্রাফটা একটা সুষম ত্বরণকে কি করে? ইন্ডিকেট করে। এগুলো কিন্তু আমাদের অবজেক্টিভে আসে, বুঝছো? আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, সাস্টের অ্যাডমিশন টেস্টে কিন্তু এই টাইপের কথাবার্তাগুলো আসে, বুঝছো? বলবে যে এই গ্রাফটা কি নির্দেশ করে? সমবেগ করে, সমবেগ নির্দেশ করে, নাকি হচ্ছে সুষম ত্বরণ নির্দেশ করে, নাকি সুষম মন্দন নির্দেশ করে, ওকে, বা বেগ শূন্য নির্দেশ করে, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে, বুঝছো? তাহলে খেয়াল করো, আমি আরেকবার বলি, এই যে আমাদের ভিটি গ্রাফ, এই ভিটি কার্ভের প্রত্যেকটা রেখাংশের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা কিন্তু ফিক্স। প্রত্যেকটা রেখাংশ এক্স অক্ষের সাথে কিন্তু সেম কোণ তৈরি করে, সেম কোণ তৈরি করে। তো যেহেতু প্রত্যেকটা, কেন? কারণ অনুরূপ কোণ বলে আসলে থিটাগুলো চেঞ্জ হচ্ছে না। অনুরূপ কোণ বলে আসলে থিটাগুলো চেঞ্জ হচ্ছে না। তাই থিটা যেহেতু ফিক্সড, তাহলে ঢালও কি? ঢালও ফিক্সড থাকবে, কারণ ঢাল tan থিটা বা থিটার উপর নির্ভর করে। তো ঢাল ফিক্সড,
আর ভিটি কার্ভের ভি ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। ঢাল যদি ফিক্সড হয় ত্বরণও ফিক্সড হবে, আর ত্বরণ ফিক্সড কে বলা হয় সুষম ত্বরণ। তাহলে হচ্ছে আমাদের এই ভি ভার্সেস টি গ্রাফটা যেটা ড্র করলাম, গ্রাফটা সুষম ত্বরণকে নির্দেশ করে। একটু বলো তো। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুষম ত্বরণ নির্দেশ করে। তো একটু খেয়াল করো, এই যে গ্রাফটা বা এই যে আমাদের রেখাটা, এই রেখাটা দেখো তো টাইম যখন জিরো, টাইম যখন জিরো মানে যখন হচ্ছে এই এটা তো মূল বিন্দু না, তো টাইম যখন জিরো এই গ্রাফের একটা কিন্তু সার্টেন বেগ বা নির্দিষ্ট বেগ কিন্তু সে আগে থেকে পেয়ে গেছে। খেয়াল করো, সময় যখন শূন্য এই গ্রাফটা কিন্তু আগে থেকে একটা বেগ প্রাপ্ত হয়েছে। যেমন আমি যদি গ্রাফটা এভাবে আঁকতাম, এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। আমি যদি গ্রাফটা এখানে আঁকতাম, খেয়াল করে একটু মন দিয়ে দেখো, আমি যদি গ্রাফটা এভাবে আঁকতাম, তারপরে যদি তোমাকে প্রশ্ন করতাম যে সময় যখন শূন্য এই গ্রাফটা যেহেতু মূল বিন্দু থেকেই শুরু হয়েছে, তাই আমি বলতে পারি যে এই গ্রাফের বেগটাও কি বলতো, সময় যখন শূন্য এই গ্রাফের বেগটাও কত হবে বলতো, বা বস্তুর বেগটা কত হবে বলতো, জিরো হবে। ওকে, খেয়াল করো, এটা কিন্তু এই গ্রাফটা যদি আমি মূল বিন্দু থেকে আঁকতাম, মূল বিন্দু তো 0,0, তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে টাইম যখন জিরো বা সময় যখন জিরো তখন গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে বলে বেগটাও কিন্তু শূন্য। ওকে, আর t = 0 মানে সময় যখন শূন্য, তো শূন্য সময়ের জন্য আমরা যে বেগটা পাই, মানে হচ্ছে সময় গণনার শুরুতে যে আমরা বেগটা পাই তাকে আমরা বলি আদি বেগ। ওকে, তাহলে গ্রাফটা যদি এভাবে শুরু হতো, মানে মূল বিন্দু থেকে যদি শুরু হতো, তো মূল বিন্দু থেকে যদি শুরু হতো, মূল বিন্দু থেকে শুরু হওয়া মানে হচ্ছে যে টাইম যখন জিরো তখন তার বেগটাও কত, জিরো। টাইম যখন জিরো তখন তার বেগটাও জিরো, আর টাইম যখন জিরো তখন যে বেগ কাজ করে বা তখন যে বেগ নিয়ে আমরা কথা বলি সেই বেগটা হচ্ছে আমাদের আদি বেগ। তাহলে হচ্ছে আমি বলতে পারবো যদি গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হতো তখন তার আমরা আদি বেগ কত পেতাম বলতো, তখন তার আদি বেগটা কিন্তু আমি জিরো পেতাম। যদি গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হতো তখন তার আদি বেগটা আমি কত পেতাম, জিরো পেতাম। বাট এক্ষেত্রে একটু খেয়াল করো, এক্ষেত্রে হচ্ছে এই যে গ্রাফটা কিন্তু মূল বিন্দুগামী না, মূল বিন্দু থেকে বা আমরা বলতে পারি যে y অক্ষের ধনাত্মক অংশকে কর্তন করছে। গ্রাফটা y অক্ষের ধনাত্মক অংশকে কর্তন করছে, মানে লাইক দিস, এতটুকু অংশকে কর্তন করছে। তার মানে টাইম যখন জিরো, ওই জিরো টাইমের মধ্যেই তার একটা সার্টেন ভেলোসিটি আছে, বা জিরো টাইমের মধ্যেই তার একটা নির্দিষ্ট বেগ আছে। আর টাইম যখন জিরো তখন যে বেগ আমরা পাই সেই বেগটাকে আমরা বলি আদি বেগ। তার মানে এই টাইম যখন জিরো তখনই এই গ্রাফের একটা বেগ, মানে এই গ্রাফটা y অক্ষকে কর্তন করে ফেলছে, তার মানে এই গ্রাফের একটা নির্দিষ্ট আদিবেগ আছে, এই আদিবেগকে আমরা ইউ ধরলাম, এই আদিবেগটাকে আমরা ইউ ধরলাম। তাহলে সময় যখন শূন্য তখন যে আমরা বেগ পাই সেটাকে আমরা আদিবেগ বলি। তাহলে এই গ্রাফের আদিবেগটা কি না বলতো, জিরো না, মানে সময় এক্ষেত্রে কিন্তু আদিবেগটা জিরো যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়। ওকে, যদি সরলরেখাটা মূল বিন্দুগামী হয় তখন তার আদিবেগটা কিন্তু জিরো হয়। ওকে, তো একটু খেয়াল করো, এই জায়গাটা একটু মন দিয়ে দেখো, এই জায়গায় আদিবেগটা জিরো না, তাই আমি বলতে পারি এই জায়গায় u is not equals to 0, এই জায়গায় u is not equals to 0। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা লাইভ 1 এ, একদম লাইভ 1 এ একটা ব্যাপার পড়ছিলাম, বা একটা সরলরেখার ইকুয়েশন আমরা পড়ছিলাম। তো সরলরেখার ইকুয়েশনে আমরা দেখাইছিলাম যে y = mx + c, y = mx + c, তো y অক্ষকে c অংশে কর্তন করে, তখন আমরা বলছিলাম যে c হচ্ছে u, বা u এর ভ্যালুটা কত বলো তো, u এর ভ্যালুটা হচ্ছে c এর সমান, তখন আমরা বলছিলাম। ওকে, তারপর আমরা বলছিলাম যে y = mx + c গ্রাফটা কেমন হবে, মানে এই কোন সমীকরণ থেকে আমরা আনছিলাম মনে আছে, v আমরা লিখছিলাম হচ্ছে v হচ্ছে তোমার লিখছিলাম v u + at, এটা আমরা লিখছিলাম না, তারপর আমরা উল্টায় লিখছিলাম হচ্ছে v at + u, v at + u। এখান থেকে হ্যালো, তাহলে আসলে ওই আবহাওয়াজনিত প্রবলেমের কারণে নেটটা ফল করছিল, তো আমি আবার শুরু করলাম। তো একটু দেখো যে এখন ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, একটু দেখো তো এখন ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। তো যারা যারা ছিল তারা আসলো কিনা, যারা যারা দেখছিল আসলে প্রকৃতপক্ষে লাইভটা, একটু বলো।
যে এখন তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা একটু দেখো, একটু কমেন্টে জানিয়ে দাও যে এখন ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা আবার লাইভটা শুরু করব, কোনো সমস্যা নাই। আমাদের লাইভটা আমি আরেকবার শুরু করব, কোনো সমস্যা নাই, পুরোটাই আমি আরেকবার ব্যাখ্যা করব। একটু দেখো। হ্যালো, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা লাইভটা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা। ওকে, হ্যাঁ দেখো তো তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, একটু লাইভে একটু কমেন্ট করে জানাও যে তোমরা এখন ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আচ্ছা এবার একটু বলো তো, এবার ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? এবার খুব সম্ভবত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ আমি এখান থেকেও দেখছি তো, এবার খুব সম্ভবত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ইয়েস, হ্যাঁ আমি আরেকবার পুরোটাই বলবো, কোনো সমস্যা নাই। ওকে, আমি আবার পুরোটাই বলবো। আচ্ছা, তাহলে এবার মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তাই আমি শুরু করে ফেলি। হ্যাঁ, তো হয়তো মাঝখানে লাইভ বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো অনেকে চলে গেছে, তোমরা চ্যানেলে শেয়ার করতে পারো। তো শেয়ার করলে যারা হচ্ছে মনে করো যে চলে গেছিল নেট প্রবলেমের কারণে, তারাও সহজে জানতে পারবে। ওকে, তো আমি শুরু করি, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের আসলে এখানে অনেক বেশি বৃষ্টি পড়ছে তো, এবং ওয়েদারের অবস্থা ভালো না, তো এই জন্য বারে নেট সকাল থেকেই প্রবলেম করছে। তো যেহেতু আমি আবার বলবো পুরোটা, সমস্যা নেই। আমি আবার পুরোটা বলবো, কোনো সমস্যা নেই। আমি আবার সম্পূর্ণটাই বলবো, কোনো সমস্যা নাই। তো ওকে, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা শুরু করি। তো আশা করি এখন প্রবলেম নেই। তো তোমরা একটু শেয়ার করে একটু ফ্রেন্ডসদের জানিয়ে দিতে পারো যে আসলে আবার লাইভটা শুরু হয়েছে, বুঝছো? তো আমি পুরোটা আবার বলি, খেয়াল করো। আমাদের এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। তো ভি ভার্সেস টি গ্রাফের এই লাইনটা, এটা হচ্ছে আমাদের একটা লাইন। হ্যাঁ, তো আমরা এই লাইনটাকে কয়েকটা টুকরায় ভাগ করলাম, বুঝছো? এটা বোঝার জন্য যে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে বা এই লাইনের টোটাল লাইনের আসলে ঢালটা ফিক্সড, এটা বোঝানোর জন্য, বুঝছো? টোটাল লাইনের ঢালটা ফিক্সড, এটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো। এবার সেটা হচ্ছে যে আমরা এই এতটুকু একটা রেখাংশ হিসেবে কল্পনা করলাম, মানে এই টোটাল রেখাকে এতটুকু টুকরায় ভাগ করলাম। এ একটা টুকরা, এ আমাদের আরেকটা টুকরা, আর এ আমাদের আরেকটা টুকরা। হ্যাঁ, মানে রেখাংশ। তো এই রেখাংশটা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ তৈরি করে, এই রেখাংশ এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করবে। আবার এই রেখাংশটাও এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করবে। তো এই টোটাল লাইনে খেয়াল করো, থিটার মানটা কিন্তু ফিক্সড, চেঞ্জ হচ্ছে না। কারণ আসলে এই থিটাগুলা কি বলতো, এই থিটাগুলা কিন্তু আমাদের অনুরূপ কোণ। তো যেহেতু অনুরূপ কোণ, তো প্রত্যেকটা থিটা আসলে ফিক্সড। তাহলে খেয়াল করো, তাহলে আমি বলতে পারি যে এই গ্রাফের এই রেখার উপরস্থ প্রত্যেকটা রেখাংশের, এই গ্রাফের এই রেখার উপরস্থ প্রত্যেকটা রেখাংশের থিটাটা কি বলতো, ফিক্সড। তো থিটা যদি ফিক্সড হয়, আমরা জানি tan থিটা মানে ঢাল tan এর উপর, tan থিটার উপর নির্ভর করে। ঢাল m কার উপর নির্ভর করে বলো তো? tan থিটার উপর নির্ভর করে। তাহলে থিটা যদি ফিক্সড হয়, তাহলে নিশ্চয়ই tan থিটাও ফিক্সড। আর tan থিটা ফিক্সড হলে আমি বলতে পারি ঢালটাও কি বলো তো, ফিক্সড। তারপর আমরা বলছিলাম যে v ভার্সেস t গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। v ভার্সেস t গ্রাফের এই যে রেখাটা, এই রেখার ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তো আমি বলতে পারি যে ঢাল যেহেতু ফিক্সড, তাই নিশ্চয়ই ত্বরণটাও কি বলতো, ফিক্সড। ত্বরণটাও কি বলতো, ফিক্সড। আর এই ফিক্সড ত্বরণকে আমরা বলি হচ্ছে সুষম ত্বরণ, অর্থাৎ এই গ্রাফটা একটা সুষম ত্বরণকে ইন্ডিকেট করে, এই গ্রাফটা একটা সুষম ত্বরণকে নির্দেশ করে। এরপর আমি দেখাইছিলাম যে আমাদের এই গ্রাফটা কিন্তু মূল বিন্দুগামী না, বা এই রেখাটা কিন্তু মূল বিন্দু দিয়ে গমন করে নাই। তো যদি গ্রাফটা মূল বিন্দু দিয়ে গমন করত, তখনও এই গ্রাফটা সুষম ত্বরণকেই নির্দেশ করত। তখনও এই গ্রাফটা সুষম ত্বরণকেই নির্দেশ করত। কেননা তখনও এই গ্রাফের, যদি আমি রেখাংশ নিয়ে বিবেচনা করি,
এই গ্রাফের এতটুকু রেখাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, এতটুকু রেখাংশের জন্য আমরা পাবো এক্স অক্ষের সাথে সেও থিটা কোণ তৈরি করবে, এতটুকু রেখাংশ এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করবে, মানে এক্ষেত্রেও কিন্তু অ্যাঙ্গেলগুলো সেম। তো অ্যাঙ্গেলগুলো সেম হলে tan থিটা সেম হবে, tan থিটা সেম হলে ঢাল সেম হবে, আর ঢাল সেম হলে ত্বরণ সেম হবে, মানে সুষম ত্বরণ। তাহলে এই গ্রাফটাও কিন্তু একটা সুষম ত্বরণকে নির্দেশ করবে, এই গ্রাফটাও একটা সুষম ত্বরণকে নির্দেশ করবে, কেননা এই গ্রাফের প্রত্যেকটা রেখাংশ এক্স অক্ষের সাথে সেম থিটা কোণ তৈরি করে, এই গ্রাফেরও প্রত্যেকটা রেখাংশ এক্স অক্ষের সাথে সেম থিটা কোণ তৈরি করে। তো সেম থিটা কোণ তৈরি করে বলে ঢালটা কি বলতো সেম, আর ঢাল সেম মানে কি ত্বরণ সেম, কারণ ঢালটা কাকে, ঢাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। তো এই রেখাংশের জন্য বা এই গ্রাফের জন্য আমরা একটা, এই গ্রাফটাও একটা সুষম ত্বরণকে নির্দেশ করে, আবার এই গ্রাফটাও একটা সুষম ত্বরণকে নির্দেশ করে। ওকে, এই গ্রাফটাও একটা সুষম ত্বরণকে নির্দেশ করে। বাট এই দুটো গ্রাফের মাঝে বেসিক পার্থক্য হচ্ছে যে এই গ্রাফটা এখান থেকে শুরু হয়েছে, খেয়াল করো এই বিন্দু থেকে বা মূল বিন্দুগামী। তো যেহেতু গ্রাফটা মূল বিন্দুগামী, তাহলে এই গ্রাফ মানে t = 0 তে বেগটাও কত বলতো 0, তাহলে t = 0 তে বেগ 0 হওয়ার কারণে t = 0 মানে সময় গণনা শুরু। তো একটা বস্তুর গতির সময় গণনা শুরুতে যদি তার বেগ 0 থাকে, তখন আমরা বলি যে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা করলো, বা বস্তুর বেগটা কত বা আদি বেগটা কত 0। যেহেতু এই গ্রাফটার মূল বিন্দুগামী আর মূল বিন্দুতে সময়ও 0, বেগও 0, তাই 0 টাইমে আমরা যে বেগটা পাই সেই বেগটা 0, মানে 0 টাইমে বা t = 0 তে যে বেগ পাওয়া যায় তাকে আমরা আদিবেগ বলি। t = 0 তে যে বেগ পাওয়া যায় তাকে আমরা আদিবেগ বলি। যেহেতু এখানে t = 0 তে বেগ 0, তাই আদিবেগটা কত 0। বাট এক্ষেত্রে খেয়াল করো, যখন সময় 0 তখন তার নির্দিষ্ট একটা আদিবেগ আছে, যখন সময় 0 তখন তার একটা নির্দিষ্ট আদিবেগ আছে। তার মানে when t = 0 মানে সময় গণনা শুরুতে তার একটা আদিবেগ আছে, মানে সে কিন্তু মূল বিন্দুগামী না। তাই এই জন্য আমি বলছিলাম যে এই ক্ষেত্রে আদিবেগটা কত না বলো তো, আদিবেগটা 0 না, তার একটা নির্দিষ্ট আদিবেগ থাকবে। এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাও তো। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো তো। এখন আমাদের মোটামুটি নেট প্রবলেম একদম নাই, মানে ঠিক আছে। একটু কমেন্টে জানানো যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। তারপরে আমরা একটু দেখি। তাসনিম আহমেদ বলছো বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য তাসনিম আহমেদ। ওকে, ফাহিম আহমেদ আমার সাথে আছে, প্রত্যেকই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সাথে অসংখ্য মানুষ যুক্ত হয়েছিল প্রথমে, বাট সমস্যা নেই, যারা আসলো প্রত্যেককে, যারা এখন যে পর্যন্ত যারা আসলো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, তো এবার আমরা আরেকটু আগানোর চেষ্টা করি। এক্সপ্লানেশন নাম্বার 1 টা আমাদের শেষ। এবার আমরা এক্সপ্লানেশন নাম্বার 2 তে যাব। ওকে, এক্সপ্লানেশন নাম্বার 2 তে, তাহলে একটু খেয়াল করো। থ্যাংক ইউ সো মাচ হুমায়রা জামান, তাহমিদ ড্যানিয়েল, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা এক্সপ্লানেশন নাম্বার 2 টা একটু দেখি। তো ধরো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, ধরে নাও এটা আমাদের y অক্ষ আর এটা আমাদের x অক্ষ। তো x অক্ষে সময় কত t, আর y অক্ষে আমাদের বেগটা কত বলো তো, বেগটা v। x অক্ষে সময় t আর y অক্ষে হচ্ছে বেগটা কত বলো তো, v। x অক্ষে সময় t আর y অক্ষে বেগটা কত, v। তো ধরো আমাদের যে গ্রাফটা, এখন যে গ্রাফটা, এই গ্রাফটা ধরো দেখতে লাইক দিস, এরকম। এখন ধরো আমাদের যে গ্রাফটা, এই গ্রাফটা ধরো দেখতে লাইক দিস, এরকম একটা গ্রাফ আমাদের ভিটি গ্রাফ দাও। ওকে, এরকম একটা ভিটি গ্রাফ আমাদের দাও। এবার এই ভিটি গ্রাফটা আমরা অ্যানালাইসিস করব। ওকে, তাহলে একটু খেয়াল করো, একটু মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে আমি যদি এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি, একটু মন দিয়ে দেখো। তাহলে আমরা এই রেখার কিছু পার্ট করে ফেলি বা কিছু টুকরায় বিভক্ত করি। এই রেখাটাকে আমরা কয়েকটা টুকরায় বিভক্ত করি। ধরো এই হচ্ছে আমাদের একটা টুকরা, এই আমাদের একটা টুকরা। তো এই একটা টুকরার যে রেখাংশটা আছে, এই রেখাংশটা যেটা আমি জিজ্ঞেস করি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক বা x অক্ষের সাথে এই রেখাংশটার উৎপন্ন কোণটা যদি হয় থিটা, এই x অক্ষের সাথে বা x অক্ষের ধনাত্মক দিকের সাথে
এতটুকু রেখাংশের উৎপন্ন কোণ যদি হয় থিটা, আমি যদি এখান থেকে আরেকটা রেখাংশ নিয়ে কাজ করি, এইখান থেকে এই পর্যন্ত আমি যদি আরেকটা রেখাংশ নিয়ে কাজ করি, তো এই রেখাংশটুকু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করলো যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, তুমিও বলবা যে এটা যদি ভাইয়া থিটা হয় এটাও হবে কত বলো তো, এটাও হবে হচ্ছে আমাদের থিটা। এর কারণটা হচ্ছে অনুরূপ কোণ আমরা বুঝলাম। আমি যদি আরেকটা রেখাংশ নিয়ে কাজ করি, এইখান থেকে এতটুকু এইটুকু রেখাংশ নিয়ে যদি আমি বিবেচনা করি যে এই রেখাংশটুকু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করলো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাও কত কোণ তৈরি করবে বলো তো, এই রেখাটাও কিন্তু কতটুকু অ্যাঙ্গেল তৈরি করলো, এই রেখাটাও অ্যাঙ্গেল তৈরি করলো থিটা। তো মেইনলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাংশগুলো কিন্তু সেম অ্যাঙ্গেল তৈরি করতেছে। ওকে, সেম অ্যাঙ্গেল তৈরি করতেছে। এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই অ্যাঙ্গেলও আমাদের কি বলতো থিটা। ঠিক আছে, এই যে রেখাটা আমরা আঁকলাম, এই রেখাটাকে আমরা কয়েকটা টুকরায় ভাগ করলাম অ্যানালাইসিস করার জন্য বা বোঝার জন্য। তো এতটুকু যে টুকরাটা, এই টুকরাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কোণগুলো নিচ্ছি। হ্যাঁ, কোণগুলো কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নিচ্ছি। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কত কোণ তৈরি করলো থিটা। তাহলে এতটুকু টুকরাও এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে থিটা, এতটুকু টুকরাও এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে বলো তো, থিটা কোণ তৈরি করবে। তাহলে এই প্রত্যেকটা থিটার মান কি বলো তো, প্রত্যেকটা থিটার মান হচ্ছে সেম বা ফিক্সড। প্রত্যেকটা থিটার মান কি বলো তো, প্রত্যেকটা থিটার মান হচ্ছে ফিক্সড বা সেম। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে এই টোটাল রেখার উপরস্থ প্রত্যেকটা রেখাংশের থিটাটা কি বলো তো, থিটাটা ফিক্সড। আমরা জানি থিটা ফিক্সড মানে হচ্ছে tan থিটা ফিক্সড, থিটা 6 মানে ফিক্সড মানে হচ্ছে tan থিটা ফিক্সড। আর tan থিটা যদি ফিক্সড হয়, আমরা ফর্মুলা জানি m সমান tan থিটা, আমরা ফর্মুলা জানি m সমান tan থিটা, m সমান, তাহলে tan থিটা যদি ফিক্সড হয় তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে আমাদের ঢালটাও কি বলতো, আমাদের ঢালটাও ফিক্সড হবে। আমাদের ঢালটাও কি হবে বলতো, ঢালটাও হচ্ছে ফিক্সড হবে যদি tan থিটা কি হয় বলতো, যদি tan থিটা ফিক্সড হয় আমাদের এই ঢালটাও কি হবে, ঢালটাও ফিক্সড হবে। ওকে, আচ্ছা এতটুকু আমরা বুঝলাম। আর ঢাল ফিক্সড মানে হচ্ছে আমরা জানি ভিটি কার্ভের যে ভিটি কার্ভটা, ভিটি কার্ভের ঢাল কি নির্দেশ করে বলতো, ভিটি কার্ভের ঢাল ত্বরণ নির্দেশ করে। আমি বলবো ত্বরণটাও কি বলতো, ত্বরণটাও হচ্ছে আমাদের ফিক্সড। ত্বরণটা কি বলতো আমাদের ফিক্সড, আমরা বলবো ত্বরণটা কি বলতো আমরা ফিক্সড বা হচ্ছে সুষম। আচ্ছা, তো এবার আমরা ঢালের মান নিয়ে একটু কথা বলি, ঢালের মান নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। তো আমরা এক্ষেত্রে একটু চোখ দিয়ে তাকালে বুঝতে পারবো যে এক্ষেত্রে কিন্তু আমাদের থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। আমরা দেখছি যে এক্ষেত্রে থিটা ইজ কত বলতো, থিটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়। আমরা লাইভ 1 এ পড়েছিলাম যদি আমরা লাইভ 1 এ পড়েছিলাম যদি থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে বড় হয় তবে tan থিটার মানটা নেগেটিভ আসে, আর tan থিটার মানটা নেগেটিভ আসলে আমাদের ঢালটাও কি আসবে বলতো, ঢালটাও আমাদের নেগেটিভ আসবে। আমরা বলছিলাম যে থিটা যদি গ্রেটার দেন 90 হয় তাহলে ঢাল কি হয় বলতো, ঢালটা নেগেটিভ আসে। ঢালটা কি আসে বলতো, ঢালটা নেগেটিভ আসে, কারণ আমরা লাইভ 1 এ পড়েছিলাম যে থিটার মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে tan থিটার মানটাও কি হবে বলতো, tan থিটার মানটা নেগেটিভ হয়, আর tan থিটা নেগেটিভ হলে ঢালটা নেগেটিভ হয়, মানে m টাও নেগেটিভ হয়। তাহলে m যদি নেগেটিভ হয় তাহলে vt গ্রাফের m বা ঢাল কি ত্বরণ নির্দেশ করে, তাহলে ত্বরণ নেগেটিভ, আর নেগেটিভ ত্বরণকে আমরা কি বলি বলতো, মন্দন বলি। তাহলে এই ক্ষেত্রে আমরা ঢাল নেগেটিভ পাওয়া মানে কি ত্বরণ নেগেটিভ পাওয়া, আর ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি বলতো, ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি। তাহলে এই যে গ্রাফটা আমাদের কি নির্দেশ করে বলতো, এই গ্রাফটা আমাদের মন্দন নির্দেশ করে, এই গ্রাফটা আমাদের কি নির্দেশ করে, মন্দন নির্দেশ করে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে মানে a ফিক্সড পাচ্ছি তার মানে হচ্ছে আমরা আসলে এই গ্রাফটা হচ্ছে আমাদের সুষম মন্দনকে নির্দেশ করে, সুষম ঋণাত্মক ত্বরণ বা সুষম মন্দনকে নির্দেশ করে। কেন ত্বরণটা ঋণাত্মক হলো আমরা বুঝলাম তো না, কেন, কারণ আমাদের এই প্রত্যেকটা রেখাংশের জন্য মানে হোল রেখার উপরস্থ প্রত্যেকটা রেখাংশের যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল গুলো
থিটা মানে অ্যাঙ্গেল গুলো আসলে 90 এর চেয়ে বড় হওয়ার কারণে tan থিটার মানটা নেগেটিভ আসবে, আর tan থিটার নেগেটিভ আসার অর্থ ঢাল নেগেটিভ আসা, আর ঢাল নেগেটিভ আসা মানে ত্বরণ নেগেটিভ আসা, আর ঋণাত্মক ত্বরণ মানে কি মন্দন। তাহলে এটা আমাদের এই গ্রাফটা কি নির্দেশ করবে বলতো? মন্দন নির্দেশ করবে। এবার এই গ্রাফের আদিবেগ সম্পর্কে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, আদিবেগ মানে কি? আদিবেগ মানে হচ্ছে সময় গণনা শুরুতে বস্তুর যে বেগ, সময় গণনা শুরু মানে t = 0। তাহলে খেয়াল করো t = 0 তে তার একটা নির্দিষ্ট বা সার্টেন ভেলোসিটি আছে। তো t = 0 তে তার যেহেতু নির্দিষ্ট একটা বেগ আগে থেকেই আছে, তা আমরা বলতে পারি এখানে কি আছে বলো তো? একটা আগে থেকে একটা বেগ আছে। t = 0 তে তার আগে থেকে একটা বেগ আছে, বা t = 0 তে এই গ্রাফটা পিক পয়েন্ট মানে তার ইনিশিয়াল একটা বেগ আছে বা আদিবেগ আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আদিবেগ ইজ নট ইকুয়ালস টু 0। আমাদের এই গ্রাফটায় আদিবেগ কি না বলো তো? 0 না। মানে একটা গতিকে আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, তো ওই গতিতে আদিবেগ কি না? 0 না। তো বলো তো এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাও, তারপর আমরা আগাই। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা কমেন্টে জানাও, কমেন্টে জানাই দাও, আমরা হচ্ছে আগাতে থাকি। হ্যাঁ, এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাই দাও, তারপরে আমরা আগাই। হ্যাঁ, তো আমাদের এই দুইটা পার্ট আমাদের এই ক্লাসের, একটা পার্ট হচ্ছে আমরা থিওরি পড়ব, আর একটা পার্টে আমরা কি বলতো, আরটা পার্টে হচ্ছে আমরা ম্যাথ পড়ার চেষ্টা করব। ওকে, আমরা আরটা পার্টে ম্যাথ পড়ার চেষ্টা করব। তো আমরা একটা এমসিকিউ দেখি, এই এমসিকিউটা তোমরা সবাই একটু অ্যানসার করবে। হ্যাঁ, এটা আমাদের অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার একটা এমসিকিউ। তো দেখবা এই এমসিকিউটা ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হিমেল গোস্বামী, তোমাকে থ্যাংক ইউ সো মাচ, তুমি অলওয়েজ থাকো, আমি জানি। তো আমরা একটা এমসিকিউ কোশ্চেন সলভ করব, এমসিকিউ। তো এমসিকিউ কোশ্চেনটা আমরা একটু দেখি যে এমসিকিউ কোশ্চেনটা কেমন। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এমসিকিউ কোশ্চেনটা হচ্ছে যে সুষম ত্বরণের জন্য কোন গ্রাফটি নির্দেশ করে? কোন গ্রাফটি সুষম ত্বরণকে নির্দেশ করে? কোন গ্রাফটি বা কোন লেখচিত্রটি সুষম, কোন লেখচিত্রটি সুষম ত্বরণকে নির্দেশ করে? সুষম ত্বরণকে নির্দেশ করে। ওকে, কোন লেখচিত্রটি সুষম ত্বরণকে নির্দেশ করে? আমি যদি লেখচিত্রগুলো আঁকি, এটা আমাদের এ নাম্বার অপশন। তো আমাদের এ নাম্বার অপশনে হচ্ছে এটা আমাদের দেওয়া আছে t, এটা আমাদের x অক্ষে দেওয়া t, আর y অক্ষে দেওয়া হচ্ছে আমাদের সরণ s। তো আমাদের এ নাম্বার যে আমাদের অপশনটা, এই অপশনের গ্রাফটা এমন দেওয়া, এটা আমাদের এ নাম্বার অপশন। তো আমরা যদি বি নাম্বার অপশন দেখি, বি নাম্বার অপশন, তো বি নাম্বার অপশনে আমাদের দেওয়া এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, x অক্ষে t দেওয়া, y অক্ষে আমাদের v দেওয়া। তো এখান থেকে আমাদের যে গ্রাফটা দেখতে হচ্ছে লাইক দিস, এরকম। তো আমরা যদি সি অপশনের দিকে তাকাই, সি অপশনের দিকে, তো সি অপশনটা হচ্ছে আমাদের, সি অপশনটা x অক্ষ বরাবর t, y অক্ষ বরাবর হচ্ছে আমাদের, y অক্ষ বরাবর v। তাহলে আমাদের কি বলতো, আমাদের হচ্ছে লাইক দিস, এরকম হচ্ছে আমাদের সি অপশনটা। আর যদি আমরা ডি অপশনটা দেখি, ডি অপশন, এই যে আমাদের ডি অপশন, এটা আমাদের অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন। এটা আমাদের সরণ s নির্দেশ করে, এটা আমাদের সময় t নির্দেশ করে। তো গ্রাফটা হচ্ছে আমাদের লাইক দিস, গ্রাফটা হচ্ছে আমাদের এরকম। ওকে, তো একটু আমাকে কমেন্টে জানাই দাও যে অপশন কোনটা হবে, এ বি সি না ডি। আমি ব্যাখ্যা করে দিব, প্রত্যেকটা অপশনই আমি ব্যাখ্যা করে দিব, কেন হলো না তাও আমি বলবো, সমস্যা নেই। দেখি আমাদের অ্যানসার গুলো কে কে দিল। আমাদের অ্যানসার দেখি, হিমেল গোস্বামী অ্যানসার দিল এ, হিমেল গোস্বামীর অ্যানসারটা ভুল হয়ে গেছে। লুৎফুন নাহার ভুইয়া, তোমার অ্যানসারটাও ভুল হয়েছে। সবার প্রথমে সঠিক উত্তর দিছে সাবিহা তিনা। আমি সাবিহা তিনাকে আমি কংগ্রাচুলেশন জানাই, সবার প্রথমে তুমি উত্তর দিছো। তারপরে আতকিয়া মেশিয়া, হ্যাঁ তুমিও সঠিক উত্তর দিছো। যারা যারা সি উত্তর দিচ্ছে প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। ওকে, ইশাদ জাহান লিয়ানা, তোমার অ্যানসারটাও একটু ভুল হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখি যে এই ব্যাপারগুলো, আমরা দেখি যে এই গ্রাফগুলো কেন আসলে, মানে সঠিক উত্তর সি, বুঝছো? সঠিক উত্তর সি, কেন এগুলো সঠিক উত্তর না সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা বাসায় চেষ্টা করবা কেন সেটা সঠিক উত্তর সি। তো খেয়াল করো, তো কেন সঠিক উত্তর এ না? আমরা জানি সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে বলতো? সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে।
তাহলে এখানে আমি একটু লেখচিত্রের ঢাল নিয়ে যদি আমি একটু প্রশ্ন তুলি, তো খেয়াল করো এই যে রেখাটা আছে, এই রেখাতে আমি একটু কয়েকটা টুকরায় ভাগ করি। খেয়াল করো এই আমাদের একটা টুকরা, তো এই টুকরাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি অ্যাঙ্গেল তৈরি করে থিটা, তাহলে আমি যদি এই রেখাংশ আরেকটা টুকরা নিয়ে কাজ করি, এই রেখার উপর এই যে আরেকটা টুকরা, এই রেখার উপরে আরেকটা রেখাংশ, তো এই রেখাংশটাও এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে? থিটা। এই টুকরাটাও এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে বলো তো? থিটা কোণ তৈরি করবে। তো প্রত্যেকটা রেখাংশ এক্স অক্ষের সাথে কি সেম কোণ তৈরি করতেছে না? তাহলে আমি কিন্তু বলছিলাম যে এস ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? এভাবে লিখে নাও, ঢাল কি নির্দেশ করে? ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে। তো খেয়াল করো প্রত্যেকটা রেখাংশ বা এই রেখার উপরস্থ প্রত্যেকটা রেখাংশের থিটার মান সেম। তো থিটা যদি সেম হয় tan থিটা সেম হবে, tan থিটা সেম হলে ঢাল সেম হবে। ঢাল বেগ নির্দেশ করে, তো ঢাল যদি সেম হয়, বেগটাও কি হবে? সেম হবে। আর বেগ সেম মানে কি? সেম মানে একই বেগ, মানে সমবেগ। তাহলে এই গ্রাফটা একটা কাকে ইন্ডিকেট করে বলো তো? এই গ্রাফটা সমবেগকে ইন্ডিকেট করে। এই গ্রাফটা কাকে নির্দেশ করে? সমবেগকে নির্দেশ করে। যদি কোশ্চেনে বলতো যে কোন লেখচিত্রটি সমবেগকে নির্দেশ করে, অ্যানসার কি হতো বলো তো? অ্যানসারটা অপশন এ হতো, বুঝছো? অ্যানসারটা তাহমিদ হাসান অর্ণব। আচ্ছা তুমি কমেন্ট করছো 9 10 স্টুডেন্টও পারবে। হ্যাঁ পারতে পারি, 9 10 স্টুডেন্ট পারতে পারে, ইন্টার স্টুডেন্টও পারলো। সবাই যে পারবে এমন তো কোনো কথা নেই না, অনেকে নতুন কিছু শিখতেও পারে। তুমি যদি আগে থেকে জেনে থাকো এইগুলা তো কোনো সমস্যা নেই, তুমি আগে থেকে জানো, তুমি আবার দেখলা, আবার দেখে আরেকটু শিখলা, আরেকটু ঝালাই করলা, আর তুমি হয়তো পারো, বাট তোমার পাশে একটা বন্ধু আছে সে হয়তো 9 10 এর এই কনসেপ্টটাও পারে না। যেমন আমরা কিন্তু 9 10 থেকে সবাই অনেক ভালো করে পড়ে আসি না, তো যার কারণে এগুলো ব্যাখ্যা করলে যা তুমি হয়তো পারো। তাহমিদ হাসান অর্ণব তোমাকে বলছি, তো তুমি হয়তো পারো, তো হয়তো তোমার পাশের ফ্রেন্ডটা পারে না। হ্যাঁ, তো তাহমিদ হাসান অর্ণব তোমার পাশের ফ্রেন্ডটা হয়তো পারে না, তো তোমার পাশের ফ্রেন্ডটা পারলে তোমারও তো খুশি লাগা উচিত, তুমিও পারো, তোমার পাশের বন্ধুও পারে যে কিনা হয়তো এটা জানে না। ওকে, আচ্ছা তো খেয়াল করো। আচ্ছা তো এটা আমরা বুঝলাম। তো সিমিলার ওয়েতে এখানে কিন্তু বেগটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তুমি এখানে বলতে পারো যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাই ঢালটা শূন্য, ঢাল শূন্য হলে ত্বরণ শূন্য হবে ভিটি গ্রাফে। তো এটা আমাদের কি নির্দেশ করবে বলো তো? এটা আমাদের সমবেগ নির্দেশ করবে। আর এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো এস ভার্সেস টি গ্রাফ। তো এস ভার্সেস টি গ্রাফের কি খেয়াল করো, এস ভার্সেস টি গ্রাফের ঢালটা বেগ নির্দেশ করে। তো এটা আমাদের এস ভার্সেস টি গ্রাফ। তো এটা যেহেতু আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখা, তো এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো tan 0 এর মান 0 হলে এই ক্ষেত্রে ঢালটাও শূন্য হবে। আর ঢাল শূন্য মানে কি বলতো? এসটি গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে, তাহলে এই ক্ষেত্রে বেগ কি হবে বলতো? বেগটা হবে 0। এটা আমাদের শূন্য বেগের গ্রাফ, শূন্য বেগ নির্দেশ করে। এটা আমাদের আসলে সুষম ত্বরণ নির্দেশ করে, এটা আমাদের সমবেগ নির্দেশ করে। ওকে, আচ্ছা তো যাই হোক, এটা আমরা দেখলাম। এবার আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি, তারপরে আমরা হচ্ছে একটু আগানোর চেষ্টা করি। হ্যাঁ, আমরা দুইটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো প্রথমটা তো আমরা বোর্ড লেভেলের ম্যাথ প্রবলেম। তো দেখো, ওকে এবার আমরা একটা কোশ্চেন সলভ করব, কোশ্চেন নাম্বার 1। দুটো কোশ্চেন সলভ করলে আমাদের আজকের ক্লাসটা শেষ। হ্যাঁ, দুটো একটু বড় বড় কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। খেয়াল করো কোশ্চেন নাম্বার 1, খেয়াল করো কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 1টা কেমন? কোশ্চেন নাম্বার 1টা হচ্ছে আমাদের বেগ মানে হচ্ছে v ভার্সেস t একটা গ্রাফ দেওয়া, এটা আমাদের t আর এটা আমাদের বেগ হচ্ছে v, আর এটা আমাদের শূন্য আর কি। হ্যাঁ, x আর y ছেদ বিন্দু। তো আমরা যদি একটু গ্রাফটা ড্র করতে চাই, আমি অন্য কালি দিয়ে আঁকি, তাহলে গ্রাফটা দেখতে হচ্ছে লাইক দিস, এরকম এরকম দেখো, লাইক এরকম, তারপরে হচ্ছে এরকম। ওকে, এগুলো আমাদের বোর্ড লেভেলে প্রায় আসে। হ্যাঁ, এই যে এই টাইপের আলোচনাগুলো, হ্যাঁ, বোর্ড পরীক্ষায়। আচ্ছা, এটা আমাদের হচ্ছে ধরো দাও, এটা আমাদের ধরো একটা গ্রাফ।
এই গ্রাফের মানগুলো যদি আমি একটু বসাতে চাই, তো খেয়াল করো এই গ্রাফের মানগুলো যদি আমি একটু বসাতে চাই, একটু আঁকে নিক, আমি আঁকতে সময় দাও। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের সময়ের মানগুলো একটু লিখে নিই আমি। 1 2 3 4, 1 2, এটা আমাদের 3 সেকেন্ড। হ্যাঁ, একটু দেখে বোঝা যাচ্ছে না গ্রাফটা? দেখে বোঝা যাচ্ছে না? এটা আমাদের 4 সেকেন্ড। ওকে, তো আমাদের 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড। আর আমাদের বেগের যে মানটা দেওয়া, বেগের মান হচ্ছে 10 আর 20। তাহলে হচ্ছে আমাদের এই এটা দেওয়া হচ্ছে আমাদের 10 আর এটুকু দেওয়া হচ্ছে আমাদের 20। ওকে, 20। আর বেগের একক মিটার পার সেকেন্ড আর সময়ের একক সেকেন্ড দেওয়া। ওকে, সময়ের একক সেকেন্ড দেওয়া আর বেগের একক মিটার পার সেকেন্ড দেওয়া। ওকে, তো আমাদের বের করতে হবে হচ্ছে যে 4 সেকেন্ডে অতিক্রান্ত পথ কত। হ্যাঁ, আমাদের t = 0 থেকে 4 সেকেন্ডে, এটা ধরো একটা আমাদের কোন বস্তুর গতিকে গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করা, কোন বস্তুর গতিকে আমাদের গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করা, কোন বস্তুর গতিকে। তো এই কোন বস্তুর গতিকে আমরা যখন গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করি, তো ধরো এটা আমাদের গ্রাফ, তো আমাদের বের করতে বলছে যে ওই বস্তুটার টোটাল এই 0 থেকে 4 সেকেন্ড সময়ে তার অতিক্রান্ত দূরত্ব বা মোট অতিক্রান্ত দূরত্বটা কত। তো আমাদের বের করতে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব। ওকে, মোট অতিক্রান্ত দূরত্ব। আমাদের লাস্টের অঙ্কটা খুব স্পেশাল, এই অঙ্কটা অনেকেই হয়তো পারবা, বাট তাও যারা পারো না তারা দেখো। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের কত, বা দূরত্ব বা সরণ, মোট অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথ আমাদের কত, এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই যে গ্রাফ আমাদের v ভার্সেস t গ্রাফ দেওয়া, তো v ভার্সেস t গ্রাফে যে আমাদের গ্রাফটা প্লট করা, ওই গ্রাফ অনুযায়ী আমাদের কি বের করতে হবে, মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, তো এবার দেখো তো এবার দেখো এখান থেকে আমরা যদি একটু করি, এখান থেকে আমরা যদি একটু সলিউশনে চলে যাই, সলিউশনে তো একটু দেখো। তো আমরা তো জানি যে v ভার্সেস t গ্রাফের ক্ষেত্রফল সরণ বা অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। v ভার্সেস t গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। তো মেইনলি আমরা অতিক্রান্ত দূরত্ব বা সরণই বের করব। তো v ভার্সেস t গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে আমি বললাম, সরণ নির্দেশ করে। তো আমরা এখন এই টোটাল গ্রাফের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। টোটাল এন্টায়ার গ্রাফের ক্ষেত্রফলটা আমরা বের করার চেষ্টা করব। তো আমরা আস্তে আস্তে করে বের করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। খেয়াল করতেছো, এই জায়গায় কিন্তু আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমি যদি একটু নাম দেই, এটা আমাদের O, এটা আমাদের A বিন্দু, এটা আমাদের B বিন্দু, এটা আমাদের C বিন্দু, এটা আমাদের D বিন্দু। তাহলে খেয়াল করো এই OA রেখাটা শুধুমাত্র OA রেখা x অক্ষের সাথে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন করলো। ওকে, একটা ত্রিভুজ উৎপন্ন করলো। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই। হ্যাঁ, আমরা অতিক্রান্ত দূরত্ব বা সরণ বের করব। তো s = এটাকে আমরা 1 নাম্বার ত্রিভুজ বলতে পারি, এটা আমাদের 1 নাম্বার ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি হচ্ছে s = ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস, হ্যাঁ আমরা আস্তে আস্তে করে বের করি, ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস। তারপরে খেয়াল করো, আমরা যদি AB অংশের কথা চিন্তা করি, এই AB অংশটা x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করলো, আমি যদি এটা বের করতে চাই, এই AB অংশটা x অক্ষের সাথে এই দেখো এইটুকু ক্ষেত্রফল সে তৈরি করে। ওকে, এই AB রেখাটা, এই যে AB রেখা যেটা, এই AB অংশটা x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে, এই ক্ষেত্রফলটা তৈরি করে। ওকে, তো আমি এই ক্ষেত্রটাকে 2 নাম্বার ক্ষেত্র ধরলাম। তো এটাকে একটা আয়তক্ষেত্রের মতন না, তাহলে আমি বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল মানে 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল, আমি ত্রিভুজের ক্ষেত্রফলের পাশে 1 লিখলাম, মানে 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আমরা লিখতে পারবো হচ্ছে 2 নাম্বার ত্রিভুজের মানে 2 নাম্বার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে আমি বলতে পারবো প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের এখানে তো মনে হয় ভালো দেখা যাচ্ছে, মেবি ভিডিও কোয়ালিটি তো আসলে দেখা যাচ্ছে। আসলে মেইন কথা হচ্ছে যে
দেখা যাওয়ার কথা, আমি তো এখান থেকে দেখতেছি। আচ্ছা, তো খেয়াল করো, তো ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই এবি রেখাটা এক্স অক্ষের সাথে যতটুকু ক্ষেত্রফল তৈরি করলো সেটাকে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা আমি বললাম আয়তক্ষেত্র 2 নাম্বার ক্ষেত্র আর কি, 2, তারপরে প্লাস, তো খেয়াল করো আমাদের এই বিসি রেখাটা, এই বিসি রেখাটা আমি যদি জিজ্ঞেস করি যে বিসি রেখাটাও এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করলো, এই বিসি রেখাটা এক্স অক্ষের সাথে আমি যদি ধরি এতটুকু ক্ষেত্র তৈরি করলো, খেয়াল করো এতটুকু ক্ষেত্র তৈরি করলো বিসি রেখাটা এক্স অক্ষের সাথে, এই যে এতটুকু ক্ষেত্র। তো এতটুকু ক্ষেত্রের আমরা এতটুকু ক্ষেত্রকে দেখো তো, এটা বিসি রেখাটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটুকু তৈরি করলো নীল অংশ, এটাকে একটা ট্রাপিজিয়ামের মতন না, ট্রাপিজিয়াম। আমি বলতে পারি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটাকে আমি 3 নাম্বার ক্ষেত্র বলতে পারি, এটা আমাদের 3 নাম্বার ক্ষেত্র। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্ষেত্রফল বা 3 নাম্বার ক্ষেত্র। প্লাস তারপরে খেয়াল করো এই যে সিডি রেখা, এই সিডি রেখা এক্স অক্ষের সাথে একটা আয়তক্ষেত্রের মতন ক্ষেত্র তৈরি করতেছে না, দেখো সিডি রেখাটা এক্স অক্ষের সাথে একটা আয়তক্ষেত্রের মতন ক্ষেত্র তৈরি করতেছে না, তো এটাকে আমি 4 নাম্বার ক্ষেত্র বললাম, 4 নাম্বার ক্ষেত্র। তো এই সিডি রেখাটা আয়তক্ষেত্র তৈরি করতেছে এক্স অক্ষের সাথে, 4 নাম্বার ক্ষেত্র। তো এখানে আমি বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এগুলো তুমি যোগ করলে কি পাবা বলো তো, যোগ করলে তুমি যেটা পাবা এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্ষেত্র। তো এই ক্ষেত্রকে আমি 4 নাম্বার বললাম, সবগুলো যোগ করলে তুমি সরণ বের করতে পারবা, কারণ আমরা জানি ভি ভার্সেস টি গ্রাফের এই যে ক্ষেত্রফলগুলা যোগ করলে আমরা কি বের করতে পারবো বলো তো, সরণ বের করতে পারবো, ওকে। আচ্ছা, তাহলে v ভার্সেস t গ্রাফে তুমি যতটুকু অংশ আছে, যেমন খেয়াল করো এই v ভার্সেস t গ্রাফে টোটাল গ্রাফটাকে তুমি কয়েকটা অংশে বিভক্ত করবা, OA একটা অংশ, AB একটা অংশ, BC একটা অংশ, CD একটা অংশ। OA অংশটা x অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে এটাকে আমি ধরলাম 1 নাম্বার ক্ষেত্র। তো এই ক্ষেত্রটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র হিসেবে আমি বিবেচনা করতে পারি। তারপরে খেয়াল করো AB অংশটা x অক্ষের সাথে যতটুকু ক্ষেত্র তৈরি করে, AB অংশটা x অক্ষের সাথে যতটুকু ক্ষেত্র তৈরি করে মানে সময় অক্ষের সাথে, তো এটা একটা আয়তক্ষেত্র তৈরি করে। তারপরে খেয়াল করো এই যে BC অংশটা x অক্ষের সাথে এই যে নীল ক্ষেত্র তৈরি করে, এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্র বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের লাগবে। আর CD অংশটা x অক্ষের সাথে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি করে। সবগুলো তুমি যোগ করবা। তো যোগ করে আমি শুরু করি আস্তে আস্তে করে। খেয়াল করো S = ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে আমাদের 1 নাম্বার ত্রিভুজ, তো 1 নাম্বার ত্রিভুজের ভূমি কত বলো তো 1, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো 1 নাম্বার ত্রিভুজের উচ্চতা কতটুকু, এতটুকু না, এই ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি হচ্ছে এতটুকু যার ভ্যালু কত, ভূমি এখান থেকে এতটুকু যার ভ্যালু হচ্ছে 1, আর উচ্চতা কতটুকু, এতটুকু যার ভ্যালু কত 20, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ওকে। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কোনটা বলো তো, এই 2 নাম্বার আয়তের ক্ষেত্রফল, ওকে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই সবুজ অংশের ক্ষেত্রফল আমাদের লাগবে। তাহলে খেয়াল করো এখান থেকে এতটুকু কত বলো তো, এতটুকু কিন্তু 2, এখান থেকে এতটুকু কিন্তু 2 সেকেন্ড, এখান থেকে এতটুকু কত বলো তো 1 সেকেন্ড, এখান থেকে এতটুকু 2, এখান থেকে এতটুকু 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ গেলে এখান থেকে এতটুকুর মান কত বলো তো, আমরা 1 সেকেন্ড পাবো না বা 1 পাবো না। খেয়াল করো একটু মন দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওকে। তাহলে ধরলাম দৈর্ঘ্য এতটুকু আর ধরলাম প্রস্থ এতটুকু, হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এতটুকু দৈর্ঘ্য কত 1 না, কেন, কারণ মূল বিন্দু থেকে এটা হচ্ছে আমাদের 2, মূল বিন্দু থেকে এটা হচ্ছে আমাদের 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে আমরা কি পাবো, 1 পাবো। তাহলে এই আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যটা কত 1 দৈর্ঘ্য, আর প্রস্থটা কত বলো তো, প্রস্থ আমাদের 20 না প্রস্থ। তাহলে আমি কি লিখতে পারি, আয়তক্ষেত্রের জন্য 1 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে 1 ইনটু 20, ওকে। যোগ করব, প্লাস যোগ করলাম আমরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শেষ। এরপরে হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফল, ওকে। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা একটু লিখি, হ্যাঁ।
ফর্মুলাটা হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। ওকে, তাহলে খেয়াল করো এখানে যে ট্রাপিজিয়াম যতটুকু আমরা দেখতে পারতেছি, একটু যদি আমি এখানে আঁকার চেষ্টা করি এই নীল ট্রাপিজিয়ামটা, তো নীল ট্রাপিজিয়ামটা দেখতে কিন্তু লাইক দিস, এরকম। হ্যাঁ, নীল ট্রাপিজিয়ামটা দেখতে কিন্তু লাইক দিস, এরকম টাইপের দেখতে আমাদের এই নীল ট্রাপিজিয়ামটা। এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমাদের সেই নীল ট্রাপিজিয়াম। এই নীল ট্রাপিজিয়ামটা খেয়াল করো, এই যে এইটুকু অংশ কেটে ফেললাম, তো মানে এটার ক্ষেত্রফল আমার লাগবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এই ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু কোন দুটো বলো তো? এই দুটো কি আমাদের সমান্তরাল বাহু না? তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে কোনটা? এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুকে আমরা যোগ করব। তো এই বাহুটার দৈর্ঘ্য কত বলো তো? এই লম্বা বাহুটা বা বড় বাহুটার দৈর্ঘ্য কত? বড় এই দেখো, এটা হচ্ছে বড় সমান্তরাল বাহু, ছোট সমান্তরাল বাহু। তো বড় সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা কত? 20। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহু, বড় সমান্তরাল বাহু প্লাস ছোট সমান্তরাল বাহু কোনটা? ছোট সমান্তরাল বাহু হচ্ছে এটা, যার ভ্যালু কত? 10। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্ব, মানে এই সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এই সমান্তরাল দুটো বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব এতটুকু। তো আমি যদি বলি যে এই ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু? এতটুকু। ওকে, এই অংশটুকু। তাহলে খেয়াল করো 0 থেকে এই পর্যন্ত হচ্ছে দূরত্ব 3, 0 থেকে এই পর্যন্ত দূরত্ব 2। তাহলে আমার দরকার এতটুকুর মান। তাহলে 0 থেকে এই পর্যন্ত 3, 0 থেকে এই পর্যন্ত মান 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 1 থাকবে না? তাহলে আমাদের এইটুকুর দৈর্ঘ্য কিন্তু আমাদের 1, এতটুকুর দৈর্ঘ্য কিন্তু আমাদের কত বলো তো? 1। কিভাবে 1 আমি আরেকবার বলি, খেয়াল করো। 0 এটা আমাদের মূল বিন্দু 0, তো মূল বিন্দু থেকে এতটুকু 3, মূল বিন্দু থেকে এতটুকু 2, এতটুকু 3, এতটুকু 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তাহলে এইটুকু অংশের মান হচ্ছে 1, যেটা কিনা এই দুই সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে আমাদের 1, এটাকে আমি 1 লিখলাম। তারপর হচ্ছে প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই আয়তর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10, এই যে দৈর্ঘ্য লিখলাম, ইনটু প্রস্থ কত? প্রস্থ আমাদের এতটুকু, এতটুকু হচ্ছে 4, এতটুকু 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে থাকবে 1, তাহলে কত? 10 ইনটু 1। তো একটু আমাকে অ্যানসারটা বলে দাও তো, যে এস এর মানটা কত আসে? তো অ্যানসারটা একটু আমাকে বলে দাও তো। হুমায়রা জাহান অ্যানসার। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে উত্তর করার জন্য, প্রত্যেককে উত্তর করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে অ্যানসার আমি দেখে দেখে বসাই দিই তোমাদেরটা। হুমায়রা জামান, তাহমিদ, ড্যানিয়েল প্রত্যেককে অসংখ্য সাপোর্ট করছো। তো অ্যানসার দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে তোমার 55, সরি কত পাবো বলতো? আমরা দেখি, তো অ্যানসার দুটো যোগ করলে আমরা সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 55 মিটার। তাহলে 55 মিটার আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যানসার, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যানসার। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের প্রথম অঙ্কের অ্যানসার। এবার আমরা 2 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। এবার আমাদের কোশ্চেন নাম্বার 2, মানে 2 নাম্বার অঙ্কটা আমরা করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 2 বা 2 নাম্বার অঙ্কটা আমরা করার চেষ্টা করব। তো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড ম্যাথ। তো আমরা একটু দেখি, সেকেন্ড ম্যাথও আমাদের একটা গ্রাফ আছে। তো গ্রাফটা আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ। এটা আমাদের হচ্ছে y অক্ষ বরাবর আমাদের বেগ দেওয়া, y অক্ষ বরাবর হচ্ছে আমাদের বেগ, y অক্ষ বরাবর আমাদের বেগ, আর x অক্ষ বরাবর আমাদের সময়। তো এটা আমাদের টাইম t, আর এটা আমাদের বেগ হচ্ছে v। তো আমাদের গ্রাফটা দেখতে কেমন যদি আমরা একটু ড্র করতে চাই, গ্রাফটা দেখতে কেমন? গ্রাফটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল। তারপর তোমরা খাতায় আঁকো, তোমরাও খাতায় আঁকো, তোমরাও খাতায় আঁকো, কোনো সমস্যা নেই, তোমাদের সুবিধা হবে। তাহলে এই যে আমাদের এটা, তারপরে হচ্ছে ওকে, তারপর হচ্ছে আমাদের গ্রাফটা নিচে নেমে যাবে, তারপরে আমাদের গ্রাফটা নিচে নেমে যাবে। ওকে, যেভাবে আঁকতেছি এভাবে আঁকার চেষ্টা করো, যেভাবে আমরা আঁকছি। এটা আমাদের সময় t, গ্রাফটা নিচে নেমে গেল, তারপরে হচ্ছে এই যে নিচে নেমে গেল, ওয়েট 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 ওয়েট, এটা নিচে নেমে গেল, অতঃপর গ্রাফটা আবার উপরের দিকে উঠবে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রাফ। ওকে, তো এটা আমাদের অ্যাকচুয়ালি গ্রাফ। তো এই গ্রাফের যদি আমি বিভিন্ন পয়েন্ট প্লট করি, তো বিভিন্ন পয়েন্ট যদি আমি প্লট করি, এটা হচ্ছে আমাদের 0,
তো এতটুকু হচ্ছে আমাদের কত বলতো, আমাদের 2 2 করে গ্রাফটা বাড়বে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের 4 সেকেন্ড, এটা আমাদের 4 সেকেন্ড। ওকে, আমি তো এভাবে ইয়ে দিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবা। এতটুকু মান হচ্ছে আমাদের 2 সেকেন্ড, এইটুকুর মান এইটুকুর মান হচ্ছে আমাদের 4 সেকেন্ড, এইটুকুর মান আমাদের 4 সেকেন্ড। তারপর হচ্ছে এতটুকুর মান আমাদের হচ্ছে দেওয়া, একটু দাঁড়াও, এতটুকুর মান হচ্ছে আমাদের দেওয়া 4 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 6 সেকেন্ড, আর এটা আমাদের 6 সেকেন্ড, আর এটা আমাদের দেওয়া হচ্ছে 8 সেকেন্ড, এটা আমাদের দেওয়া হচ্ছে 8 সেকেন্ড, 8, এটা আমাদের দেওয়া হচ্ছে তোমার 10 সেকেন্ড, এটা আমাদের দেওয়া 10 সেকেন্ড, 8, এটা আমাদের 8 লিখি আমরা, 8 সেকেন্ড, এটা আমাদের 10 সেকেন্ড, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের 12 সেকেন্ড। তো এই এন্টায়ার গ্রাফটা আমরা এই বরাবর আঁকলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের বেগের মান দেওয়া দুইটা 4 আর 16। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের 16 মিটার পার সেকেন্ড, সরি 4 মিটার পার সেকেন্ড আর 16 মিটার পার সেকেন্ড। আর টাইম গুলো দেওয়া হচ্ছে এইভাবে। হ্যাঁ, এগুলো সব সেকেন্ড দেওয়া, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8, 10 আর 12। টাইম দেওয়া সেকেন্ডে, আর বেগ দেওয়া হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে। ওকে, তো আমাদের বলছে প্রথমে যে কোশ্চেনটা আমরা করব, 1 নাম্বার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের দুটো কোশ্চেন, এখানে আমাদের দুটো কোশ্চেন। তো দুটো কোশ্চেনগুলো, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে মানে এটা আমাদের দুটো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে 0 থেকে 8 সেকেন্ড সময়ে, 0 থেকে 8 সেকেন্ড সময়ের জন্য, 0 থেকে 8 সেকেন্ড সময়ের জন্য আমাদের রাখতে হবে ত্বরণ A ভার্সেস T গ্রাফ, বা ত্বরণ ভার্সেস সময়, বা এটি লেখচিত্র অঙ্কন করো, এটি লেখচিত্র বিশ্লেষণ করো, অঙ্কন করে বিশ্লেষণ করো। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা। তো আমরা প্রথম কোশ্চেনটাকে সলভ করি, অতঃপর আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। আমাদের 0 থেকে 8 সেকেন্ড সময়ের জন্য এটি লেখচিত্র বিশ্লেষণ করো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, 0 থেকে 8 সেকেন্ড সময়ের জন্য। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করব, 0 থেকে 8 সেকেন্ড সময়ের জন্য এটি লেখচিত্র বিশ্লেষণ করব, বা এটি লেখচিত্র অঙ্কন করব। তো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে তো যারা ক্লাস করছো তোমরা আসলে খুব একটা কমেন্ট করার দরকার হবে না, তো তোমরা আপাতত একটু ক্লাসটা মনোযোগ দাও, খুব একটা কমেন্ট করার আপাতত দরকার হবে না। হ্যাঁ, একটু মন দিয়ে আমি যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবো। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা একটু আগাই। হ্যাঁ, তাহলে 0 থেকে 8 সেকেন্ড সময়ের জন্য এটি লেখচিত্র বিশ্লেষণ করব। তো আমরা দেখি, আমরা A ভার্সেস T গ্রাফ আঁকবো। তো আমরা এটা আমাদের A, y অক্ষ বরাবর আমরা A লিখলাম A, আর x অক্ষ বরাবর আমরা কি লিখলাম বলো তো, x অক্ষ বরাবর আমরা T লিখলাম। A ভার্সেস T গ্রাফ অঙ্কন করব, এটা আমাদের মূল বিন্দু 0, মানে এটা দেখে দেখে আমরা A ভার্সেস T গ্রাফটা আঁকবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু মন দিয়ে দেখো, আমরা যদি একটু দেখতে চাই যে আমরা একটু গ্রাফের নামগুলো দেই। এটা পয়েন্ট আমাদের A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, এটা আমাদের C পয়েন্ট, এটা আমাদের D পয়েন্ট, D E F, এটা আমাদের G পয়েন্ট। হ্যাঁ, আমরা বিভিন্ন পয়েন্টের নাম দিলাম। হ্যাঁ, তো আমরা যদি AB অংশের জন্য যদি চিন্তা করি, AB অংশে, হ্যাঁ, তাহলে খেয়াল করো, যখন সময় শূন্য তখন বেগ কত বলতো, এই A পয়েন্টে বেগটা কত, 4 না? A পয়েন্টে বেগ কত, 4 মিটার পার সেকেন্ড। আর যখন সময় 2, তখন B পয়েন্টের বেগটা কত, 4 মিটার পার সেকেন্ড না? তাহলে A পয়েন্টের বেগ কত, 4 মিটার পার সেকেন্ড, B পয়েন্টের বেগটাও কত বলতো, 4 মিটার পার সেকেন্ড। তাহলে A থেকে B এর প্রত্যেকটা পয়েন্টে বেগ কত, 4 মিটার পার সেকেন্ড না? তাহলে খেয়াল করো, এই AB অংশটুকুর দেখো 0 সেকেন্ডের জন্য বেগ 4 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো 0 থেকে 2 সেকেন্ডের জন্য বেগ কত, AB অংশের বেগটা কত, 4 মিটার পার সেকেন্ড না? তাহলে 0 থেকে 2 সেকেন্ডের জন্য বেগটা কি বলো তো, বেগটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আর বেগ যদি সমবেগ হয় বা কনস্ট্যান্ট হয়, সেখানে কি থাকে না, কোনো
ত্বরণ থাকে না, তাহলে 0 থেকে 2 সেকেন্ডে আমাদের কি হবে না বলতো, কোনো প্রকার ত্বরণ আমরা পাবো না। তাহলে 0 থেকে 2 সেকেন্ডে আমরা কোনো ত্বরণ পাবো না বলে আমাদের গ্রাফটা এই যে দেখো, আমরা কোনো ত্বরণ পাবো না। 0 থেকে 2 সেকেন্ড সময় আমরা ত্বরণের মানটা 0 পাবো, ওকে, কোনো ত্বরণ পাবো না। এটা তুমি আরেকটা ভাবেও ব্যাখ্যা করতে পারবা। আমরা জানি v ভার্সেস t গ্রাফের ঢাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। তাহলে খেয়াল করো, এই AB রেখাটা কি x অক্ষের সমান্তরাল না? তাহলে এই AB রেখাটা x অক্ষের সমান্তরাল রেখা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যেহেতু এটা x অক্ষের সমান্তরাল, তো x অক্ষের সমান্তরাল মানে তার x অক্ষের সাপেক্ষে কোনো অ্যাঙ্গেল নাই, মানে 0 ডিগ্রি। x অক্ষের সমান্তরাল রেখা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যেহেতু এটা 0 ডিগ্রি, তাহলে tan থিটা 0, আর tan থিটা 0 ডিগ্রি হলে ঢাল কত হবে? 0 হবে। আর v ভার্সেস t গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। তাহলে ঢাল যদি 0 হয় AB রেখার জন্য, তাহলে ত্বরণটাও কত হবে? 0 আসবে। তো এই দেখো, ত্বরণটা কিন্তু 0ই আসতেছে। তো ঢাল থেকেও ব্যাখ্যা করতে পারো, নরমাল কমন সেন্স থেকেও বোঝা যায় যে 0 সেকেন্ড সময় বেগ 4 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময় বেগ 4 মিটার পার সেকেন্ড। তাহলে 0 থেকে 2 সেকেন্ডে বেগ কত বলো তো? বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড 0 থেকে, ওকে। আচ্ছা, ও এই যে এই জিনিসগুলা, তো এগুলা গ্রাফ আঁকার টাইমে বুঝছো, আমি হচ্ছে একটু আঁকাটা একটু কঠিন তো বোর্ডে, তো এইজন্য একটু এগুলা গ্যাপ চেঞ্জ হয়ে গেছে। সমস্যা নাই, তুমি বুঝতে পারলেই হবে, সমস্যা নাই, তুমি বুঝতে পারলেই হবে, ওকে। x অক্ষ বরাবর সময় বিভাজন সঠিক না, হচ্ছে বললাম যে আঁকার জন্য একটু আঁকাতে একটু মনে হতে পারে, তো এইজন্য আমি বললাম যে এটাকে এরকম হতে পারে। তো খেয়াল করো, তাহলে এবার 0 থেকে 2 সেকেন্ডের জন্য আমরা ত্বরণটা 0 পাবো, তো আমরা এই ত্বরণটা 0ই লিখলাম। অতঃপর খেয়াল করো, 2 থেকে 4 সেকেন্ডের জন্য যদি তুমি হিসাব করো, মানে BC অংশের জন্য তুমি যদি ত্বরণটা হিসাব করতে চাও, BC অংশের জন্য তুমি যদি ত্বরণটা হিসাব করতে চাও, তাহলে একটু আমরা ত্বরণটা বের করে ফেলি, BC অংশের জন্য ত্বরণটা কেমন হবে। হ্যাঁ, তো আমরা জানি v ভার্সেস t গ্রাফের এই vt গ্রাফের ঢাল কি নির্দেশ করে? vt গ্রাফের ঢাল হচ্ছে m, সেটা কি নির্দেশ করে বলো তো? ত্বরণ নির্দেশ করে। a vt গ্রাফের ঢাল m ত্বরণ নির্দেশ করে। তো এখান থেকে আমি লিখতে পারি a সমান ঢাল m, আমি লিখতে পারি। ঢালের আরেকটা ফর্মুলা তোমরা ক্লাস 9 এ শিখছিলা। তো ঢালের আরেকটা ফর্মুলা ছিল যে কোটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল। তো ঢালের আরেকটা ফর্মুলা হচ্ছে কোটি দ্বয়ের বিয়োগফল। তুমি tan থিটা দিয়েও করতে পারবা, সমস্যা নেই, ওটা দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নেই, বাসায় চেষ্টা করো। আমি আরেকটা প্রসেস দেখাই। তো কোটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল, কোটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল, এটা হচ্ছে আমাদের ঢালের আরেকটা ফর্মুলা। এটা একই ফর্মুলা আসলে। তাহলে খেয়াল করো, কোটি দ্বয়ের বিয়োগফল, আমরা এখন এই BC অংশের জন্য ঢালটা বের করতে চাই, BC অংশের জন্য, অর্থাৎ 2 থেকে 4 সেকেন্ড সময়, ওকে। তাহলে খেয়াল করো, ঢাল বের করতে চাই BC অংশের জন্য। তাহলে YA সমান আমি লিখলাম কোটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে আমরা এখন কি বের করতে চাই? BC অংশের জন্য ঢাল বের করতে চাই। তাহলে BC অংশের ঢাল আমরা বের করতে চাই, যে BC অংশের ঢাল মানে ত্বরণ। তো ত্বরণ A সমান কোটি দ্বয়ের বিয়োগফল মানে ধরো y2 y1, তো কোটি দ্বয়ের বিয়োগফল মানে y2 y1 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল মানে x2 x1। এবার এই B আর C বিন্দুর কোটি আর ভুজ নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, তাহলে আমি যদি B বিন্দুর ভুজ কোটি যদি লিখতে চাই, B বিন্দুতে ভুজ কোটি, তো B বিন্দুতে ভুজ কোটি আমরা কিভাবে পাবো? B বিন্দুতে আমাদের ভুজ হবে হচ্ছে 2, আর কোটি কত বলো তো? কোটি হচ্ছে আমাদের 4। B বিন্দুতে ভুজ কত? 2, B বিন্দুতে কোটি কত বলো তো? 4। এটা আমাদের B বিন্দু, এই যে আমাদের B পয়েন্টে 2 4, আর C বিন্দুতে ভুজ কোটি আমরা বের করতে পারবো গ্রাফ দেখে। ভুজ কত? ডানে হচ্ছে তোমার 4, আর কোটি কত বলো তো? 16। ডানে গেল 4, উপরে উঠলো 16। C বিন্দুতে পৌঁছতে গেলে ডানে গেল 4, উপরে উঠলো 16। তাহলে ভুজ কত? ভুজ হচ্ছে 4, কোটি কত? কোটি হচ্ছে 16। ওকে, কোটি হচ্ছে 16। তো আমরা BC অংশের ঢাল চাই। তো আমরা এই B বিন্দুর স্থানাঙ্ককে ধরলাম x1, y1, আর C বিন্দুর স্থানাঙ্ককে ধরলাম x2, y2। C
সি বিন্দুর স্থানাঙ্ককে ধরলাম x2, y2। তো আমরা এই BC অংশের কি বের করতে চাই, ঢাল বের করতে চাই। তো দুটো পয়েন্ট আমরা জানি x2 x1 y1 x2 y2 লিখে ফেললাম। তো y2 y1, তাহলে y2 y1 মানে হচ্ছে 16 4। তাহলে y2 y1 এর জায়গায় আমি কি লিখতে পারি বলো তো, 16 4। তো 16 4 আমি লিখলাম ডিভাইডেড বাই x2 x1। তো x2 x1 এর জায়গায় আমি কি লিখতে পারি, 4 2। তাহলে 4 মাইনাস কত বলো তো 2। তাহলে এখান থেকে কত আসে, 16 4 মানে কত 12, আর 4 2 মানে কত 2। তাহলে অ্যানসার কত আসে বলো তো 6 না। তো BC অংশের ত্বরণের মান কত আসছে বলো তো, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। BC অংশের ত্বরণের মানটা কত আসছে বলো তো, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এতটুকু কি আমরা বুঝতে পারলাম, এতটুকু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে আমাদের BC অংশের ত্বরণ আসছে। ওকে, তাহলে খেয়াল করো 6 মিটার পার সেকেন্ড BC অংশ। তো BC অংশে সময়টা কত লাগছে বলো তো, 2 থেকে 4 নাম্বার সেকেন্ড না, সময় t 2 থেকে t 4। তাহলে 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণটা কত বলো তো, ত্বরণ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এবং সুষম ত্বরণ আমরা দেখছিলাম যে এভাবে গ্রাফটা গেলে সুষম ত্বরণ হয়। তাহলে খেয়াল করো, তাহলে ত্বরণের মানটা কত বলো তো, সেম 6 মিটার পার সেকেন্ড। BC অংশের জন্য ত্বরণ কত, 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 2 থেকে 4 সেকেন্ড সময়ে ত্বরণটা কত, 2 থেকে 4 সেকেন্ড টোটাল টাইমে ত্বরণটা কত, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 2 থেকে 4 আমি লিখি, এটা আমি 4 এর বিন্দু প্লট করি, এই যে 2 থেকে 4। তো 2 থেকে 4 এ আমাদের ত্বরণ 6 মিটার পার সেকেন্ড। তাহলে 2 থেকে 4 এ আমাদের ত্বরণ 6 মিটার পার সেকেন্ড, এই রকম টাইপের একটা ত্বরণ হবে। 2 থেকে 4 এ ত্বরণটা সেম, এবং ওই সেম ত্বরণটার মান কত, 6 মিটার পার সেকেন্ড। এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের 6। ওকে, 2 থেকে 4 এ ত্বরণটা হচ্ছে আমাদের এতটুকু, 2 থেকে 4 এ সেটা কত, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, 2 থেকে 4 এর আমাদের অ্যানালাইসিস শেষ। এরপরে খেয়াল করো CD অংশ। CD অংশটা খেয়াল করো তো, CD অংশ, আমি যদি CD অংশের কথা বলি, CD অংশ মানে 4 থেকে 6 সেকেন্ড, 4 থেকে 6 সেকেন্ড। CD অংশ কি x অক্ষের সমান্তরাল রেখা না? তো x অক্ষের সমান্তরাল রেখায় ঢাল শূন্য হয়, আর ঢাল শূন্য মানে কি, ত্বরণ শূন্য হয়। তাহলে CD অংশের আমাদের ত্বরণটা কত হবে বলো তো, CD অংশেও কিন্তু আমাদের ত্বরণটা শূন্য হবে, কেননা CD অংশে x অক্ষের সমান্তরালে ঢাল 0 হয়, কারণ tan থিটার মানটা 0 হয়। v ভার্সেস t গ্রাফের ঢালটা বেগ ত্বরণ নির্দেশ করে, তাই CD অংশের ঢাল শূন্য জন্য ত্বরণটাও শূন্য হবে। তার মানে 4 থেকে 6 সেকেন্ডে ত্বরণ আমরা পাবো শূন্য। তাহলে 4 থেকে ধরলাম এটা আমাদের 6 সেকেন্ড, 4 থেকে ধরলাম এই পয়েন্টটা আমাদের 6 সেকেন্ড। তো 4 থেকে 6 সেকেন্ডে ত্বরণ কত আমাদের 0, মানে আমাদের লাইনটা হবে লাইক দিস, লাইনটা হবে লাইক দিস। 4 থেকে 6 সেকেন্ডে ত্বরণটা শূন্য বলে লাইনটা হবে লাইক দিস, এরকম। হ্যাঁ, একদম ত্বরণটা 0। ওকে, 4 থেকে 6 সেকেন্ডে। আচ্ছা, বুঝে গেলাম এটা আমাদের। আচ্ছা, এবার আমরা দেখব এই DE অংশের জন্য ত্বরণটা আমরা বের করব। DE অংশের জন্য, তো DE অংশের জন্য আমরা ত্বরণটা বের করতে চাই। DE অংশের জন্য, তো খেয়াল করো DE অংশের জন্য ত্বরণটা আমি কিভাবে বের করতে পারবো। তাহলে DE অংশের জন্য ত্বরণ বের করতে চাই, তাহলে আমাদের DE অংশের ঢাল বের করা লাগবে, কারণ DE অংশের ঢালটাই কি নির্দেশ করবে বলতো, ত্বরণ নির্দেশ করবে। তো DE অংশের ঢাল আমাদের জানা লাগবে। তাহলে আমরা ঢালের ফর্মুলা জানি, ঢাল মানে হচ্ছে ত্বরণ A কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে খেয়াল করো, আমরা DE অংশ নিয়ে কাজ করব না। তাহলে DE অংশের আমরা বিন্দুর ভুজ কোটি বের করি। তাহলে DE অংশের ভুজ কত হবে 6, কোটি কত হবে 16। তাহলে DE অংশের ভুজ কত 6, কোটি কত 16। তারপর D অংশে বা D বিন্দু, E বিন্দুর জন্য ভুজ কত 8, কোটি কিন্তু নাই, কারণ সে x অক্ষের উপরস্থ বিন্দু। তো x অক্ষের উপরস্থ বিন্দু কোটি শূন্য হয়। তাহলে এই E বিন্দুর হচ্ছে আমাদের ভুজ 8 আর কোটি 0। তাহলে E বিন্দু কত হবে 8,0। E বিন্দুর স্থানাঙ্ক কত হবে 8,0। D বিন্দুর স্থানাঙ্ক কত হবে 6,16। 6,16। এবার আমরা এই DE অংশের ঢাল বের করব। DE অংশের ঢাল, তো ঢালের ফর্মুলা হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে কোটিদ্বয়ের বিয়োগফল আমরা করি, তাহলে y2 y1 ডিভাইডেড বাই x2 x1, y2 y1 ডিভাইডেড বাই x2 x1। তো D থেকে E, তো তাহলে আমরা D বিন্দুর 6 কে আমরা ধরলাম x1, 16 কে আমি ধরলাম y1।
আর এই বিন্দু এই 8 কে আমি ধরলাম হচ্ছে ভুজ x2 আর এই কোটিটাকে আমি ধরলাম হচ্ছে 0টাকে আমি ধরলাম y2 তাহলে x2 কত বলতো y2 আর d বিন্দুর স্থানাঙ্ক x1 y1 তাহলে এখান থেকে আমরা y2 y1 লিখব লবে তাহলে y2 y1 লিখে আমরা y2 কত 0 y1 কত 16 তাহলে 0 16 0 16 ডিভাইডেড বাই x2 x1 x2 কত 8 আর x1 কত 6 তাহলে কত x2 x1 মানে কত 8 মাইনাস কত বলতো 8 6 8 6 তাহলে এখান থেকে আমরা বের করি -16 ডিভাইডেড বাই 8 6 মানে 2 তাহলে কাটাকাটি করলে আসবে হচ্ছে -8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে ত্বরণের মান কত আসলো ত্বরণের মান a এর মান আসলো -8 মিটার পার সেকেন্ড স্কয়ার -8 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে এই DE অংশের জন্য ত্বরণ আমরা পেলাম DE অংশের জন্য ত্বরণ আমরা পেলাম a হচ্ছে -8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর এই BC অংশের জন্য ত্বরণ আমরা পাইছিলাম হচ্ছে 6 প্লাস 6 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে DE অংশের জন্য ত্বরণ আমরা পেলাম -8 মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে তাহলে মাইনাসটা কেন আসলো তাও কিন্তু তোমরা বুঝতে পারবা যে d অংশটা কিন্তু x অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে d অংশটা x অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় তো 90 ডিগ্রির চেয়ে বড় অ্যাঙ্গেল মানে 10 90 ডিগ্রির চেয়ে বেটার মানে গ্রেটার তাহলে 10 90 ডিগ্রির চেয়ে বড় এর মান হচ্ছে -6 ঢাল নেগেটিভ হয় আর ঢাল নেগেটিভ হলে ত্বরণটাও নেগেটিভ হবে তো d অংশের এজন্য মন্দন আমরা পাচ্ছি সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড অর্থাৎ 6 থেকে 8 সেকেন্ডে 6 থেকে 8 সেকেন্ডে 8 সেকেন্ডের জন্য 6 থেকে 8 সেকেন্ডের জন্য আমাদের ত্বরণটা কত ত্বরণটা হচ্ছে আমাদের -8 তাহলে 6 থেকে 8 সেকেন্ড আমরা কাউন্ট করি এই যে আমাদের 6 থেকে 8 সেকেন্ড যদি আমরা আঁকি এই যে 6 থেকে এই বিন্দু দিলাম হচ্ছে আমাদের 8 সেকেন্ড তো 6 থেকে 8 সেকেন্ডের জন্য আমাদের ত্বরণ হচ্ছে -8 তাহলে -8 তাহলে -8 একটা দেই যে ইন্ডিকেটর -8 তো আমাদের ত্বরণটা হবে হচ্ছে 6 থেকে 8 সেকেন্ডের জন্য -8 মানে লাইক দিস এরকম হ্যাঁ সুষম মন্দন আর কি হ্যাঁ 6 থেকে এই যে 6 সেকেন্ডের জন্য আমাদের এইটুকু আর 8 সেকেন্ডের জন্য আমাদের এইটুকু হ্যাঁ নেগেটিভ ত্বরণ তাই আমরা নেগেটিভ দিকে আঁকলাম আর এই 2 সেকেন্ডে 2 থেকে 4 সেকেন্ডে আমরা পাবো পজিটিভ ত্বরণ এই পজিটিভ ত্বরণটা হচ্ছে 6 তো আমাদের AT গ্রাফটা হবে লাইক দিস AT গ্রাফটা হবে লাইক দিস ওকে তো একটু দেখো আমি আরেকবার বলি খেয়াল করো আমাদের AB অংশে x অক্ষের প্যারালাল লাইন তো x অক্ষের প্যারালাল লাইনে আসলে tan থিটা মানে থিটা 0 ডিগ্রি হয় আর থিটা 0 ডিগ্রি হলে tan 0 এর মানটা 0 হয় যার ফলে ঢালটা কত হয় 0 হয় তাহলে AB অংশের জন্য ঢালটা কত 0 তাই AB অংশের জন্য ঢালটা 0 আর AB অংশের টাইমটা কত লাগছে 0 থেকে 2 তাহলে 0 থেকে 2 তে আমাদের ত্বরণটা কিন্তু 0 হ্যাঁ ত্বরণ কিন্তু বাড়েও না কমেও না তারপরে খেয়াল করো এই BC অংশের ঢালটাই তো আসলে ত্বরণ নির্দেশ করবে না তাহলে BC অংশের ঢালটা আমরা বের করলাম ওই যে কোটিদ্বয়ের বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল দিয়ে ওই যে y2 y1 ডিভাইড বাই x2 x1 করে আমরা এই BC অংশের ঢালটা বের করলাম আর এই BC অংশের ঢালটা কি নির্দেশ করবে ত্বরণ নির্দেশ করবে তাহলে এই ত্বরণটা আমরা বের করলাম 6 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এই যে 2 থেকে 4 এ আমরা বের করছি কত 6 মিটার পার সেকেন্ড স্কয়ার 2 থেকে 4 সিমিলার ওয়েতে CD অংশটা x অক্ষের সমান্তরাল আর x অক্ষের সমান্তরাল লেখায় কি হয় বলো তো ঢালটা 0 হয় তো ঢাল 0 হলে ত্বরণটা আমরা 0 পাবো CD অংশে মানে হচ্ছে 4 থেকে 6 সেকেন্ডে আমাদের কি পাবো বলো তো 4 থেকে 6 সেকেন্ডে আমরা ত্বরণটা 0 এই যে 4 থেকে 6 সেকেন্ডে ত্বরণটা 0 সিমিলার ওয়েতে D থেকে E অংশে আমরা বের করলাম ত্বরণ মানে ঢাল বের করব সেটা ঋণাত্মক ত্বরণ পেলাম কারণ এই যে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি যার ফলে আমরা নেগেটিভ ত্বরণ পেলাম তুমি এইভাবে বের করতে পারো ঢালের সূত্র দিয়ে কোটিদ্বয়ের বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল দিয়ে বের করতে পারো বুঝছো তো এইভাবে তুমি বের করে এই D থেকে E অংশের জন্য তুমি কি বের করতে পারবা D থেকে E অংশের জন্য তুমি আসলে ত্বরণটা বের করতে পারবা যার ফলে এই টোটাল গ্রাফটা 0 থেকে 8 সেকেন্ডে যা মিন করতেছে টোটাল গ্রাফটার BT গ্রাফটার আলোকে তুমি কি আঁকতে পারবা AT গ্রাফ আঁকতে পারবা হ্যাঁ AT গ্রাফ তুমি আঁকতে পারবা যেখানে x অক্ষ বরাবর হচ্ছে টাইম t যেখানে x অক্ষ বরাবর টাইম t ওকে তো থ্যাংক ইউ সো মাচ এতটুকু সময় থাকার জন্য আচ্ছা তো আরেকটা কোশ্চেন তোমরা বাসায় করবা আরেকটা কোশ্চেন আমি লিখে দিই এটা তোমরা বাসায় সলভ করবা তো আমি একটু কোশ্চেনটা লিখে দিই বাকিটুকু নিজেরা বাসায় সলভ করবা সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার মানে কোশ্চেন নাম্বার 2 এর হচ্ছে 2 নাম্বার অংশ
সেটা হচ্ছে আমাদের এন্টায়ার টোটাল গ্রাফ। ওকে, আমি একটু গ্রাফটা পুরোটা কমপ্লিট করি। আমাদের এই মানটা দেওয়া আছে কোশ্চেনে, এই মানটা এই এফ বিন্দু, যেটা এই এফ বিন্দু মানে এই পয়েন্টটা থেকে আমাদের এই মানটা দেওয়া আছে গ্রাফের মধ্যেই। আমাদের এই মানটা দেওয়া, এফ বিন্দুর জন্য আমাদের মান দেওয়া -8, এফ বিন্দুর জন্য আমাদের মান দেওয়া -8। তো আমাদের 2 নাম্বার কোশ্চেন যেটা আমাদের হচ্ছে সময় 0 থেকে সময় 12, মানে t = 0 হতে t কত বলো তো, t 12, যেটা t 12 পর্যন্ত আমাদের বের করতে হবে গড় বেগ কত বের করবা তোমরা বাসায়, গড় বেগের মানটা, তারপরে বের করবা হচ্ছে গড় দ্রুতির মানটা তোমরা বের করবা, গড় বেগের মানটা বের করবা আর গড় দ্রুতির মানটা তোমরা বের করবা। ওকে, গড় দ্রুতির মানে t = 0 থেকে t = 12, এতটুকু টাইমের জন্য তোমরা এই টোটাল টাইমের গড় কথা কেন আসছে আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, সময় বড় হলে গড় কথা আসবে। হ্যাঁ, t = 0 থেকে 12 পর্যন্ত গড় বেগ তোমরা বের করবা আর গড় দ্রুতি বের করবা। দুটো কিন্তু সেম জিনিস না। আমি একটু হিন্টস দিয়ে দিই তোমরা কেমনে করবা বাসায়। গড় বেগের ফর্মুলা আমরা জানি, গড় বেগের ফর্মুলা, তো গড় বেগের ফর্মুলা হচ্ছে অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই কি বলতো, অতিক্রান্ত সময় মানে মোট সময়, অতিক্রান্ত সরণ বাই মোট সময়। আর গড় দ্রুতি যেটা, এই গড় দ্রুতির সংজ্ঞা অনুসারে তুমি জানো, গড় দ্রুতির সংজ্ঞা অনুসারে আমাদের সংখ্যাটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই হচ্ছে টাইম। তাহলে তুমি কি করবা, এই গ্রাফ থেকে গ্রাফের ক্ষেত্রফল দিয়ে তুমি অতিক্রান্ত দূরত্ব কিন্তু বের করতে পারবা। হ্যাঁ, তো একটু কনসিয়াস তুমি থাকো, একটু কনসিয়াস থাকবা। তুমি এন্টায়ার গ্রাফের ক্ষেত্রফল বের করবা, এই ক্ষেত্র মানে এন্টায়ার গ্রাফের তুমি ক্ষেত্রফল বের করবা। তো ক্ষেত্রফল বের করে এই দেখো, এটা ধরো আমাদের 1 নাম্বার ক্ষেত্র, এটা ধরো আমাদের 1 নাম্বার ক্ষেত্র, আমি অন্য কালকে দেখাই, এটা আমাদের 1 নাম্বার ক্ষেত্র, এটা আমাদের 2 নাম্বার ক্ষেত্র, এটা আমাদের 3 নাম্বার ক্ষেত্র, এটা আমাদের 4 নাম্বার ক্ষেত্র, আর এটা আমাদের ধরো 5 নাম্বার ক্ষেত্র। এই 5টা ক্ষেত্রের, এই 5টা যে ক্ষেত্র যেটা তুমি পাবা, হ্যাঁ, এই 5টা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা। যেমন এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবা, এটাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবা, ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমাদের ত্রিভুজ ভূমি ইনটু উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবা। তো প্রত্যেকটা ক্ষেত্রফল যোগ করলে তুমি যে মানটা পাবা, সিম্পলি যোগ করলে যে মানটা পাবা সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ডিভাইড বাই সময় করলে তুমি কি পাবা, সময় করলে তুমি পাবা হচ্ছে গড় দ্রুতি পাবা। আর সরণের অতিক্রান্ত সরণটা একটু অন্যরকম হবে, কারণ হচ্ছে আমাদের 8 থেকে 12 সেকেন্ডে কিন্তু বেগটা ঋণাত্মক। হ্যাঁ, 8 থেকে 12 সেকেন্ডে কিন্তু বেগটা ঋণাত্মক। তো বেগ ঋণাত্মক মানে হচ্ছে পার্টিকেল যদি ডানে মুভ করে আমরা এটাকে পজিটিভ বেগ বলি, আর বামে মুভ করলে ডানে গেলে পজিটিভ ভেলোসিটি, বামে গেলে নেগেটিভ ভেলোসিটি। মানে খেয়াল করো, একটা পার্টিকেল ধরো এই একটা পার্টিকেল ডানে গেলে আমরা বলি বেগটা পজিটিভ, তো ডানে গিয়ে ধরো এই জায়গা থেকে সে আবার পেছন দিকে ব্যাক করলো, মানে এই ক্ষেত্রে আমরা বলি বেগটা হচ্ছে নেগেটিভ, আর এই ক্ষেত্রে আমরা বলি বেগটা পজিটিভ। ওকে, মানে বেগটা নেগেটিভ, বেগ নেগেটিভ কিন্তু -8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 8 থেকে 12 সেকেন্ডে। তো বেগ নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক দিকে সে যাচ্ছে, বেগ নেগেটিভ মানে, তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে গড় বেগ যেটা অতিক্রান্ত সরণ বাই সময়, আর গড় দ্রুতি যেটা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এই দূরত্বের